শুভ মহালয়া। আজকের এই দিনে আমি আমার বড়দের থেকে আশীর্বাদ চাই এবং আমার সমবয়সী এবং আমার থেকে বয়সে যারা ছোট রয়েছে তাদের ভালোবাসা চাই। আপনারা কিউরিওফাইটকে এতটা ভালোবাসেন, এতটা পছন্দ করেন, পুরো পরিবার হয়ে গেছেন আপনারা সবাই। তো আজ থেকে মাতৃপক্ষের সূচনা এবং আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দুর্গাপুজো প্রায় শুরু হয়ে গেছে, প্রায় কি শুরুই হয়ে গেছে। আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখতে যেতে চাইছেন, ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আজকে একটা খুব মারাত্মক ভয়ের ঘটনা আমি আপনাদের কাছে কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং এ নিয়ে এসেছি। ঘটনাটা গার্ডেন রিচের এবং অনু এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। আপনারাই চেয়েছিলেন অনুর ঘটনা নিয়ে আসতে। বেহালার যে ঘটনাটা ছিল অনুর লাইফের একটা পার্টিকুলার ফ্রেজের ঘটনা, তার পরবর্তী যে ফ্রেজের ঘটনাটা রয়েছে সেটা আজকে আপনারা জানতে চলেছেন। খুবই মর্মান্তিক এবং খুবই ভয়ের একটা আবহ তৈরি হয়েছে যখন আমি রেকর্ডিং করছিলাম। ইনফ্যাক্ট আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। কিউরিওফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অনু। হ্যালো। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন তোমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করা হয়েছিল এবং সবাই জানতে চেয়েছিল তোমার লাইফে এর আগে কোন ঘটনাগুলো ঘটেছে। ইটসেলফ এটা একটা আলাদা ধরনের ঘটনা। হ্যাঁ, এটা পুরোটা শুনলে হয়তো পুরো ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যাবে। আমি এটাকে কোনো পার্ট হিসেবে কনসিডার করছি না, এটা তোমার লাইফের আর একটা ফ্রেজের ঘটনা। একদম। এই ঘটনাটা তোমার মামাকে কেন্দ্র করে। হ্যাঁ, আমার ছোট মামাকে। আচ্ছা, ঘটনাটা কোথায় ঘটেছিল, কিভাবে ঘটনাটার সূত্রপাত ঘটে এবং মারাত্মক একটা বিষয় এটা। হ্যাঁ, কি সেটা অবশ্যই। হয়েছিল একদম শুরু থেকে আমি জানতে চাই অনু। আচ্ছা, তো আমি শুরু থেকে একদম শুরু করছি। ঘটনাটা ঘটেছিল গার্ডেন রিচ এরিয়াতে, ঠিক আছে? মানে এখানে আমার মামার বাড়ি। আমার ছোট মামা বড় মামা দুজনেই থাকে, এটা আমি আগেও বলেছিলাম। তো ব্যাপারটা কি হয় তোমাকে আমি বলি। কি হয়েছিল বা কি না এটা আমি তোমাকে পরে বলছি। আমি আগে কিছু ঘটনা তোমাকে বলছি, তারপর তুমি এটা বুঝতে পারবে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে যে মানে আমাদের সাথে যে ঘটনাটা হয়েছিল, তারপরে প্রায় 6-7টা মাস খুব ভালোভাবে আমাদের সবকিছু ছিল, কোনো প্রবলেম ছিল না, কোনো রকম মানে ব্যাপার ছিল না, আমরা সব ভালোভাবেই চলছিল সময়টা। এর মধ্যে কি হয়, হঠাৎ করে আমার মায়ের কিছু সমস্যা আবারও দেখা দেয়। এবার কেন সমস্যাটা দেখা দেয় তোমাকে আমি বলি। আমার মায়ের একটা খুব বাজে স্বভাব রয়েছে, সেটা হচ্ছে আমার মা না হাতে কোনো রকম জিনিস রাখতে পারে না। মানে ধরো কোনো মাদুলি দিলে বা কোনো রকম ধরো বিপত্তারিণী যে টাকাগুলো হয় না, ওইটাও যদি আমার মায়ের হাতে তুমি বেঁধে দাও, আমার মা না খুলে 2 দিন পর সরিয়ে দেয়। ওনার বলে আমার হাতে ইচিং হচ্ছে বা খুলে যাচ্ছে। এবার আমার মা একটা ভুল কাজ কি করেছিল, যে মাদুলিগুলো ওনাকে দেওয়া হয়েছিল ওই ঘটনাটার পরে, সেই মাদুলিগুলো সাধক যিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সাধক মাকে সব মাদুলিগুলো দিয়েছিল ওনাকে সেভ করার জন্য বা ভালো রাখার জন্য। উনি যখন দেখলো যে 6-7 মাস তো হয়েই যাচ্ছে বা 4-5 মাস হয়ে যাচ্ছে আর তো কোনো কিছু হচ্ছে না, তো মা এবারে মাদুলিগুলো খুলে রেখেছিল। আমরাও কিছু বলিনি, আমরা জানি এখন তো সবটা ঠিক আছে, আর আমরা কি বলবো, উনি বড় মানুষ। এবার ব্যাপারটা কি হয় তোমায় বলি। মা এবার হঠাৎ করে কিছু কথা আমাদের বলছে, যেমন হচ্ছে মা খালি একটাই কথা বলছে, মা কিছু একটা দেখতে পাচ্ছে, কিছু একটা দেখতে পাচ্ছে। এবার কোথায় দেখতে পাচ্ছে, তোমাকে আমি বলেছিলাম আমাদের বাড়িটা বন্ধন করা, পুরো সামনে থেকে শুরু করে মানে আমাদের একদম পিছন পোর্শন অব্দি বন্ধন করা। সামনের যে বাগানটা ছিল না, আম বাগানটা, ওর সাইডে একটা গাছ ছিল, ছাতিম ফুলের গাছ বলে জানো, সেটা এই টাইমটা খুব বিচ্ছিরি একটা গন্ধ দেওয়া একটা ফুল হয় মাথা ব্যথার মতো। ওই একটা গাছ আমাদের বাড়িতে ছিল। তো ওই গাছটা তোমার প্রচুর বড় গাছ ছিল। তো মা না বলতো যে ওই গাছের সামনেটা যেন কেউ একজন দাঁড়িয়ে আছে।
কেউ একজন দাঁড়িয়ে আছে। এবার কে দাঁড়িয়ে আছে তোমাকে আমি বলি। এখানে দাঁড়িয়ে যে আছেন তিনি আমাদেরই মানে খুব ক্লোজ, যার কথা আমরা বলছি সেই, ঠিক আছে? তো মা এটা আমাদেরকে পরে বলেছিল। এবার কিরাম অবস্থায় দেখতে পাচ্ছে সেটা তোমাকে বলি। লাস্ট মানে আমার মানে ছোট মামাকে যেরাম ভাবে দেখা গেছিল ঠিক সেরাম একটা উনি অবয়ব দেখতে পাচ্ছে, যেটা খুবই ভয়ঙ্কর। এবার আমরা বুঝতে পারছি যে মায়ের আবার কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে, আবার একই পোর্শনে মা গিয়ে পড়ছে। তখন আমরা আবার কথা বললাম। এবার এখানে কি হলো ঘটনাটা, যে তান্ত্রিকটা ছিলেন উনি ছিলেন না, উনি কোনো হয়তো ব্যাপারের জন্য উনি একটু আউট অফ স্টেশন ছিলেন, ওনাকে ফোন করা হয়েছিল। উনি বললেন যে না আমি তো এখন নেই, আমি আর আসতে হয়তো 1 মাস কি তারও বেশি টাইম লাগতে পারে। ওনার হয়তো শ্বশুরের বা শাশুড়ির এরকম সামথিং কারোর শরীর খারাপ ছিল, তো উনি শ্বশুর বাড়ি গেছিলেন। উনি বললেন আমি এখান থেকে কিছু করে দিচ্ছি, এটা তোমার মায়ের মনের ভুল হতে পারে, একটা জিনিস ওরকম হয়েছে তারপরেও মনের ভুল হতে পারে, এই জিনিসটা তো আর হওয়ার কথা নয়। উনি এরকম করে বললেন। আমরাও মাকে বললাম যে দেখো একটা টাইম কি হয় না, মানে বারবার একই জিনিস হতে হতে মনে হয় যেন একটা টাইমে এগুলো একটু বেশি হচ্ছে, এই জিনিসটা হয়তো এটা আমারও মনে হবে তোমারও মনে হবে, এবার যার সাথে হচ্ছে সে তো বুঝবে যে তার কি হচ্ছে, সেটা তো আর আমরা বুঝবো না। আমরা মাকে বললাম যে দেখো মা তুমি ওভার থিঙ্কিং করছো, তুমি এগুলো ভেবো না, এগুলো কিচ্ছু হয় না। আমরা এভাবে ব্যাপারটা চেপে গেলাম। এবার মা হঠাৎ করে একটা জিনিস বলতে শুরু করলো আমাদেরকে, তোরা আমাকে পাত্তা দিচ্ছিস না তো, দেখিস আমাকে ঠিক নিয়ে চলে যাবে। আমাকে হাত বাড়িয়ে ডাকে, আমাকে কিছু কষ্ট ওর বলতে চায় যেটা আমি বুঝতে পারি না। এবার এক্ষেত্রে বলে রাখি আমার ছোট মামা আমার মাকে প্রচুর ভালোবাসতো, যেহেতু বাড়ির ছোট বোন সবাই ভালোবাসতো, ছোট মামা একটু বেশি ভালোবাসতো। তো আমাকে নিয়ে চলে যাবে, দেখিস তোরা আমাকে বুঝছিস না তো, আমাকে ডাকে, আমাকে কিছু বলতে চায়, আমি বুঝতে পারি না ওর কথা, এরম করে বারবার বলতে থাকে। তখন আমি মানে তখন দিদি বলে যে কিছু তো একটা ব্যাপার হচ্ছে, এতটা অবহেলা করা উচিত নয় বলে বাপির সাথে মানে আমার বাপির সাথে দিদি বসে কথা বলে। এবার ফার্স্ট টাইম যে বলেছিলাম না যে চুমকি দিদির কাকু আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়েছিল বজবজের ওখানে, আমরা তখন ওখানে একটা যোগাযোগ করি, ওখানে যাওয়ার কথা ভাবি যে ওনার আসতে এখনো অনেকটা দেরি, অনেকটা সময় বাকি। তো আমরা তখন চেষ্টা করি ওখানে যাওয়ার। এবার ওখানে যাওয়ার সময় আমাদের সাথে কিছু বাধা বিপত্তি লেগেই আছে, যেমন একটার পর একটা বাধা বিপত্তি হচ্ছে, কিছুতে যাওয়া হচ্ছে না, হয় একটা সমস্যা নয় ওই সমস্যা। এরম করে একদিন চুমকিদি বলল যে যা হবে হবে, চলো বেরাই। আমার মাকে বললো, দিদিকে বললো যে চলো আমরা বেরাই। আর যেদিন বেরানোর সবকিছু ঠিকঠাক হলো সেদিন আমার মা পড়ে গিয়ে আমার মায়ের খুব জোর হাঁটুতে চোট লাগলো। এবার এমনই চোট লাগলো হাঁটুটা কেটে অনেকটা জায়গা পুরো কেটে গেল। সেদিন আর যাওয়া হলো না। পরের দিনকে আবার কি করলো, দিদি বললো মাকে নিয়ে যেতে হবে না, মানে চুমকি দিদি বললো যে মাকে নিয়ে যেতে হবে না। তো আমার দিদিকে বললো যে তুই আমার সাথে চ, আমরা দুজন একসাথে যাই, গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। এবার ওরা কি করেছিল, আমরা যে জায়গাটার কথা বলছি মানে বজবজের ওখানে না প্রচুর ভিড় হয়। সব থেকে ভালো কি হয়, যত ভোরবেলা যাওয়া যাবে তত তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে। এবার ওরা কি করলো, ঘর থেকে তোমার 5টার সময় বেরিয়ে গেছিল, মানে একদম সকালবেলা 5টার সময় বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার সময় তোমার কিছু বাধা এসছিল, যেটা আমি পরে জানতে পেরেছি। মানে আমাকে দিদি ঘরে আসতে বলেছিল। কি হয়েছিল তোমাকে আমি বলি, আমাদের ওখানে না ওই ছড়িয়ালের মানে বজবজের পরে একটা প্যালেস্টার মোড় বলে জায়গা আছে, ওখানটা একটা টার্নিং আছে বুঝলে তো। আর টার্নিংটা অনেকটাই মানে নিয়ে টার্ন করতে হয়। ও মানে ওপাশ থেকে বসে বড় বড় বাসগুলো সরি লরিগুলো হয় জানো তো, তোমার তেল যায় যে ট্যাঙ্ক গুলো, মানে 16 চাকার লরিগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ট্যাঙ্ক আসছিল, পাম্পের ট্যাঙ্ক আসছিল, আর আমার দিদিদের অটোটা যাচ্ছিল। বলছে সব ঠিকই ছিল, ওটা তো হওয়ার কথা নয়, সোজাসুজি রাস্তা ওরা বেঁকেছে, অটোটা বেঁকেছে, আর ওই গাড়িটা স্মুথলি আস্তে আস্তে এমন ভাবে বেঁকে গেছিল, অটোওয়ালাটা যদি না বুদ্ধি করে সাইডে একটা ফাঁকা এরিয়া ছিল, মানে একটা ছোট্ট জায়গা মতন ছিল, ওখানটা যদি না অটোটাকে ঢুকিয়ে দিত, তাহলে হয়তো ওখানেই মানে যে কটা যাত্রী ছিল তো ছিল, অটোওয়ালা সমেত পুরো ওখানেই শেষ, মানে স্পট হয়ে যেত পুরো। হ্যাঁ পুরো স্পট হয়ে যেত। ওটা হলো, ওটা হওয়ার পরে ওই দিনেরই ঘটনা, মানে এতগুলো বাধা এসেছিল ওদের যেতে। ওটা হলো, হওয়ার পরে এবার অটোওয়ালা তো ওখানে গাড়িটা ঢুকিয়ে দিল, ওনার একটু সমস্যা হলো, গাড়িটা ভেঙে চুরে গেল। উনি বললো ঠিক আছে এগুলো ঠিক করা যাবে, মানুষগুলোর প্রাণ তো বাঁচালাম। তো দিদির এবার ওখান থেকে অটো চেঞ্জ করে আবার
চড়িয়াল পর্যন্ত গেছে। চড়িয়ালে নেমে ওখান থেকে এবার না কিছুটা পথ হেঁটে যেতে হয়, বুঝলে? কিছুটা বলতে অনেকটা পথই হেঁটে যেতে হয়, মেন রোডের ওপর থেকে হেঁটে যেতে হয়। এবার দিদি বলছে যে ওরা দুজন যাচ্ছে, রাস্তাটা সরু জানো তো, খুব একটা বড় রাস্তা যে তা নয়, সরু, বাট ওখান থেকে বাস, তারপর তোমার লরি সবকিছুই আসে। যাচ্ছে, যেতে যেতে বা দিদি ছিল রোডের সাইড। দিদি বলছে যে বোন তুই বিশ্বাস করবি না, আমি যাচ্ছি, বাসটা সামনে থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি যে বাসটা এগিয়ে আসছে আমার দিকে, আমি যে সরে যাব বা কিছু করব সেই সেন্সটা আমার মধ্যে নেই। তার উপর আমি রং সাইড দিয়ে হাঁটছি, মানে যেই সাইড দিয়ে হেঁটে যাওয়ার কথা, যেদিক দিয়ে ধরো বাস আসছে আমরা তো তার অপর সাইড দিয়ে হেঁটে মুখোমুখি যাই হয়ে সব যাচ্ছে সময়, তার মানে। একদম মুখোমুখি আসছে। দিদি বলছে আমি যে সরে যাব, আমার সেই মানে তখন ওই হুঁশটা আমার মধ্যে নেই যে আমাকে সরে যেতে হবে, আমিও এগাচ্ছি, সেই জিনিসটাও আসছে আমার কাছে, বেপরোয়া সেই জিনিসটা আসছে, আমিও এগিয়ে যাচ্ছি। তখন চুমকিদি কি করেছিল, দিদির হাতটা ধরে টেনে নিয়েছিল, যদি না টানতো তাহলে মেরে দিয়ে বেরিয়ে যেত, সোজা কথা, না টানলে মেরে দিয়ে বেরিয়ে যেত। হাতটা ধরে টেনে নেয়, টেনে নিতে তো তখন তো দিদি ভয় পেয়ে গেছিল প্রথম রীতিমতন, যে এক্ষুনি মানে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বাজলো, আবার একটা ঘটতে যাচ্ছিল। ওখানে ওরা কিছুক্ষণ বসে একটু মুখে চোখে জল দিয়ে আবার ওখান থেকে আলটিমেটলি ওই জায়গাটায় পৌঁছেছিল। পৌঁছানোর পর ওখান থেকে কিছু জিনিস দিয়েছিল, অনেক কিছুই দিয়েছিল, তার মধ্যে দুটো জিনিস আমি তোমাকে মেনলি বলে রাখছি, একটু মাথায় রাখবে। জল দিয়েছিল একটা, যার মধ্যে কিছু একটা করা ছিল, আর হুম, হুম। মাদুলি দিয়েছিল। Okay. ঘরে সবার জন্য একটা করে মাদুলি দিয়েছিল। ওগুলো নিয়ে ঘরে আসে দিদি। এইবার এখানে আমি তোমাকে একটু স্টপ হচ্ছি, এরপরে আমার সাথে কি হয় শোনো। আচ্ছা বলো। তখন তোমার হার্ডলি কটা হবে, 12:30 পৌনে 1 হবে দুপুরবেলা। আমি স্কুলে আছি, ক্লাস চলছে। ক্লাস থাকাকালীন আমি কোনোদিনও একা টয়লেটে যেতাম না। আমি তোমাকে আগেও বলেছিলাম আমি ভয় পাই, সেটা যে দিনের বেলা হোক রাতের বেলা হোক যখনই হোক আমি ভয় পাই, এটা আমার মধ্যে আছে। আমি কখনো একা টয়লেটে যেতাম না। সেদিন কি মনে হলো আমি জানি না, আমার এতই প্রেশার এলো যে আমাকে যেতেই হবে। তো আমি ম্যাডামকে বললাম যে আমি একটু ওয়াশরুমে যাব, আমাকে একটু ছাড়ুন। তো সে আমাকে ছেড়ে দিল। এবার কাউকে যে সাথে করে নিয়ে যাব, এমনি সময় তো দুজন করে ছাড়ে, যে জানোই যে গেলে দুজন করে ছাড়ে। আমি একাই গেলাম, ভালো কথা। গিয়ে এবারে যখন আমি ঢুকলাম, আমাদের স্কুলের টয়লেটটা কিরম ছিল তোমাকে আমি বলি। সরু একটা টানেল মতন ছিল, মানে গলির মতন অনেকটা, গেটটা খুলে অতটা গিয়ে এবার একটা ফাঁকা জায়গা, মানে রুম করা, রুমের মধ্যে একটা অনেকটা এরিয়া, তার মধ্যে এরকম লাইন বাই লাইন করে ছোট 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 করে সব বাথরুমের করা। আর এই সাইডটা মানে বা সাইডটা ছিল তোমার মানে প্যান বসানো রয়েছে, একটা রুম করা, মানে পটি রুম করা। আমি যখন গলিটা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার মনে হলো সাডেনলি যে কিছু একটা হবে, সামথিং, যেটা বাথরুমের জায়গা থেকে পটির রুমটায় ঢুকে গেল, বুঝলে? ওটা দেখে আমি ওখানে দাঁড়িয়ে গেছি। এবার একটা ছোট কোনো স্টুডেন্ট বিড়াল, ছিল কি? না আমি বলছি তোমাকে, তুমি আচ্ছা। শোনো তারপর বুঝতে পারবে। পটি রুমে ঢুকে গেল। তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো কোনো বিড়াল ফিড়াল বা কিছু হবে। তারপর মাথায় আমার হলো যে না, একটা বড় মানুষের মতন দেখতে লাগলো। তো কেউ কি বদমাইশি করে ঢুকে গেছে, এটা একটা মাথার মধ্যে নক করলো। কারণ আমি একটা বলে রাখি, আমি কোয়েড স্কুলে পড়াশোনা করেছি, মানে ক্লাস আচ্ছা, 5 আচ্ছা। to 10 আমি কোয়েটে পড়াশোনা করেছি, যেখানে আমাদের সব রকম মিলিয়েছিল। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো কেউ কি বদমাইশি করলো, ইচ্ছাকৃত কিছু হলো, এটা আমার মাথায় একটা নক করলো। তো আমি গিয়ে কি করেছিলাম, মানে পটির যে রুমটা ছিল, যে দরজাটা ছিল, ওটা আমি খুলে দিয়েছি। খুলে দেখলাম ভেতরে কেউ নেই, গেট এরম ছিটকিনি দিয়ে আটকানো, ছিটকিনিটা খুলে ভেতরে দেখলাম কেউ নেই। আমার মানে অত সাহস কোথায় ছিল আমি জানি না, আমি করেছি। করে আমি যখন বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে আমি বসলাম, আমি টয়লেট করলাম। টয়লেট করে যখন উঠলাম, উঠে এবার ড্রেস ট্রেস গুলো ঠিক করছি, সবকিছু ঠিক করে এবারে আমি তোমাকে বলি, পিছন দিকটা একটা জানলা ছিল, বড় জানলা, জানো তো, ছোট নয়, বড় জানলা। এবার ওখানটা তোমার গাছপালা ভর্তি ছিল, ওখানটা একদম সরু একটা গলি, মানে একটা হয়তো কুকুর ঢুকতে পারবে এতটা সরু, আর বাকি আর কোনো জায়গা ছিল না, ঠিক আছে? ওখানে আমি যখন বাথরুম করে উঠলাম, উঠে এবারে আমি কি করলাম, চুলটা একটা সাইডের বিনুনিটা না আমার ঢিলে হয়ে গেছিল, আমি বিনুনিটা খুললাম, খুলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো, মানে বাথরুমের মধ্যে আমি চুলটা পুরো খুললাম, খুলে আমি বিনুনিটা পুরো প্রপার বিনুনিটা আমি দুটো চুলে দু সাইডে করলাম, করে দিয়ে লাগালাম, ফিতে ফিতে লাগালাম, লাগিয়ে এবার আমি পিছন দিকে ঘুরে হাতটা মানে ধোবো, ধুয়ে বাইরে আসবো, এরকম একটা ব্যাপার। পিছন দিকে যখনই ঘুরলাম কৌস্তব, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, মানে আমি তো জাস্ট বিশ্বাসের অযোগ্য ছিল ব্যাপারটা, আমি
মানে স্পষ্ট বুঝতে পারলাম ওই জানলাটার মধ্যে একটা মুখ যে মুখটা আমি শেষ দেখেছিলাম আমার মামার, সেই মুখ, মানে আচ্ছা, বুঝতে পারছো? সেই ছোট মুখ, মামা। ছোট মামার সেই মুখ, ভয়ঙ্কর মুখ। আমি যখন দেখেছিলাম ওটা, কতক্ষণ সেন্সলেস হয়ে পড়েছিলাম আমি জানি না, আমার মানে ধারণার বাইরে কতক্ষণ আমি ওখানে সেন্সলেস হয়ে পড়েছিলাম। তারপর কি হলো, হয়তো স্কুলের ম্যাডামরা বুঝতে পেরেছিল যে, আমি কি বুঝতে পেরেছিল জানি না, ওরা পাঠিয়েছিল, পরে জানতে পেরেছিলাম ম্যাডামরা ভেবেছিল হয়তো আমি বাথরুমে গিয়ে দাঁড়িয়ে আছি বা ইচ্ছা করে ওখানে টাইম লস করছি, তো দুজনকে পাঠিয়েছিল যে গিয়ে দেখো আমি কি করছি, মানে আমার নাম নিয়ে আমি কি করছি দেখ। ওরা গিয়ে দেখেছিল আমি সেন্সলেস হয়ে ওই নোংরার মধ্যেই পড়ে আছি, মানে ওখানটা তো বাথরুম করে সবাই, জল দেয় করে সব রকম মিলিয়ে, ওই নোংরার মধ্যে আমি পড়ে আছি। ওরা আমাকে মানে ম্যাডামদেরকে ডেকে ম্যাডামরা এসে আমাকে তুলে চোখে মুখে জল দেয়। যখন আমি চোখটা খুলি আমি দেখি আমি আমার ক্লাসের বাইরেটা শুয়ে আছি। তখন ম্যাডামরা কি করে, স্যারেরাও ছিল, ওরা একটা রিক্সা ভাড়া করে আমাকে আরো একজন স্টুডেন্টকে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। আমি ঘরে আসি, ঘরে এসে দিদি আমাকে দেখে বলছে, আমি ঘরে এসে ঢুকে দেখছি আমার দিদি, মা, চুমকি দিদি সবাই ওখানে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে, বুঝলে? আর আমার দিদি হাতটা নিয়ে এরকম করে করে, মানে বাঁ হাতটা নিয়ে অনবরত টিপছে নিজের হাতটাকে, আর চোখ ভর্তি জল, অনবরত অজরে কাঁদছে। আমাকে ওই অবস্থায় দেখে, মানে আমার সারা গা তো নোংরা, জল মানে কাদা লেগে আছে, গায়ে জল ভর্তি, মুখে ফুকে জল লেগে, চুলে জল, ওই অবস্থায় দেখে ওরা আমাকে বলছে তোর কি হলো? আমি বললাম যে আমার কি হলো, আমার এই জিনিস হলো বলে আমি ওখানে কেঁদে ফেলেছি। কি হলো আমি ওদেরকে পুরো বললাম। তখন দিদি আমাকে একটা কথা বলল যে, বোন তুই জানিস না যে আজকে আমরা মৃত্যুর হাত থেকে, মানে সেই দিনেরই ঘটনা কিন্তু আমি বলছি, যেদিনকে দিদিদের সাথে এই জিনিসগুলো হলো ওই দিনেরই ঘটনা আমি তোমায় বলছি। ওদের সাথে হলো সকালবেলার দিকে, তারপর ওরা ওখান থেকে ফিরে এসেছিল 11টার সময়, আমার সাথে কেসটা ঘটলো 12:30টার সময়। এবার এই 12:30টার সময় ডট যে কি হয়েছিল সেটা দিদি আমাকে ঘরে আসতে বললো। দিদি আমাকে যেটা বললো যে, বোন ফার্স্ট তো আমি মরতে বেঁচে ফিরলাম এখানে, তারপরে কি হলো, মা রান্না করছিল বসে বসে, আমাদের কিছু মাদুলি দিয়েছিল, আমরা বাইরে থেকে ওই মাদুলি যেরকম কিনতে পাওয়া যায় না দোকানে, বললো মাদুলি কিনে এনেছিলাম আর কার কিনে এনেছিলাম। চুমকি কারের মধ্যে মাদুলিগুলোর যে লিখে দিয়েছিল ওগুলো ভরছিল। মায়ের একটা জিনিস লক্ষ্য করলাম, মা বড় বড় চোখ করে, মানে একদম লাল চোখের কাটিং পুরো চেঞ্জ, লাল লাল হয়ে গেছে, চুমকিদের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে নিজেকে কি ভাবিস, সবাইকে বাঁচিয়ে নিবি, এরম করে বলল। আমি কি ওদের ক্ষতি করতে এসেছি? আমি কি ওদের ক্ষতি করতে পারি? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, আমি কি ওদের ক্ষতি করতে পারি? আমি কি ওদের ক্ষতি করতে এসেছি? আমার কষ্ট হয়, আমি যেভাবে চলে গেছি আমার কষ্ট হয়, আমি আজও কষ্ট পাচ্ছি, আমি বলতে পারি না কাউকে, ওরা আমাকে কাছে আসতে দেয় না। এবার আমরা যদি নিজের বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না, কারণ আমাদের বাড়িটা বন্ধন করা ছিল, আমি তোমাকে বলেছি। আমি যদি নিজের বাড়িতে থাকতাম এই জিনিসটা হতো না। আমরা যেদিনকে নিজেদের বাড়িতে ছিলাম না সেদিনকে চুমকি দিদিদের বাড়িতে আমরা ছিলাম। ব্যাপারটা কি হয়েছিল, এতটাই হয়েছিল, চুমকিদের বাড়ি বজবজের একটু অনেকটাই আগে। মাকে নিয়ে চলে গেছিল, মাকে তো একা রেখে যাওয়া যাবে না, কারণ মা ওরকম একটার পর একটা জিনিস দেখছে বা কিছু, মাকে নিয়ে চলে গেছিল। মাকে ওনাদের বাড়িতে রেখে চুমকি দি আর দিদি গেছিল হচ্ছে ওই পীর বাবাটার কাছে বা ওই মৌলভী সাহেবটার কাছে গেছিল। আমার যেহেতু স্কুল ছিল, আমার সামনে এক্সাম, তার আগে আমার অনেকবার ছুটি, অনেকদিন ছুটি হয়ে গেছে, আমাকে ঘরেই রেখে গেছিল। আমি স্কুলে চলে গেছিলাম, কোনো টেনশন নেই। ওরা বলেছিল যে তুই স্কুল থেকে আসার আগেই আমরা বাড়ি ফিরে আসবো, আমরা থাকবো না, আমরা বাড়ি ফিরে আসবো, এই কথাটা বলেছিল। এবার ওখানে যখন মানে দিদিরা চলেও এসেছিল, তোমার হার্ডলি তখন কটা হবে, 12টার মধ্যে চলেও এসেছিল। ওই কেসটা যখন ওখানে হলো তখন চুমকিদির মা মানে বললো যে এখানে মাদুলিটা পড়াস না, তোদের বাড়িটা ভালো, আমাদের বাড়িটাও ভালো জানি, আমাদের বাড়িটা তো আরোই পজিটিভ, মা কালী রয়েছে বা কিছু, হয়তো এখানে ওর কোনো সমস্যা হচ্ছে, এখানে পড়াস না, ওনাকে বাড়ি নিয়ে যা, একটুখানি বসা, চোখে মুখে জল দিয়ে ওনাকে বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে গিয়ে মাদুলিটা পড়া, ঠিক আছে? বুঝতে পারছো তো, আমি বুঝিয়ে বলতে পারছি তো ব্যাপারটা? একদম ক্লিয়ার আছে। এইবার ওরা বাড়ি চলে আসে। এখানে খালি মা একটাই কথা বলেছিল যে আমি কি ওদের কোনো ক্ষতি করতে এসেছি? আমি তো ওদেরকে কোনো ক্ষতি করতে আসিনি। আমার কথাটা আমি তোদের কাছে বলতে পারছি না যে আমার কতটা কষ্ট হয়েছে, এই কথাটা। এবার বাড়ি চলে আসার পরে কি হয়,
দিদিরা বাড়ি চলে এলো, বাড়ি চলে আসার পরে এখানে এই জিনিসটা হওয়ার কথা ছিল না, যেহেতু বাড়িটা বন্ধন করা। কি করে হলো বা কেন হলো ওই উত্তরটা আজও আমাদের কাছে নেই কৌস্তব, সত্যিই নেই। আমি জানি না কেন বন্ধন ভেঙে গেছিল কি কিছু আমরা বুঝতে পারছিলাম না, সত্যিই জানি না। এই কনফিউশনটা হওয়া। কারণ একবার বন্ধন হওয়ার পর আমরা জানি আমরা সেফলি রয়েছি, মায়ের মাদুলি নেই, আমরা সবাই একদম ভালো থাকবো, এই কথাটা আমরা ভেবে নিয়েছি। তারপরে এই ঘটনাটা হওয়ার তো কোনো মানে আমি খুঁজে পাইনি। আমি তো তখন বলেও ছিলাম যে তাহলে কি বন্ধনটা আমাদের কেটে গেছে। আমি তো দিদিকে জিজ্ঞাসা করেও ছিলাম এই প্রশ্নটা, দিদি বলেছিল আমি জানি না। কি হয়েছিল তোমাকে বলি, দিদি আমাকে বললো যে ওখান থেকে ওই জিনিসটা হওয়ার পর আমরা ওখানে আর মাদুলি পরাইনি, ওনাকে ঘরে নিয়ে চলে আসি। এসে উনি বসে রান্না করছিল, রান্না করতে করতে এবার হঠাৎ করে মানে চুমকিদি, ওনার ওরকম যেহেতু অবস্থা হয়েছিল ঘন্টাখানেক আগে, তো দিদি চুমকিদিকে বলে যে ওখান থেকে যে জলটা দিয়েছে ওটা মাকে একটু খাইয়ে দাও। উনি বলেছেন সবাইকেই খেতে, তুমিও খাও আমিও খাই, মাকেও একটু খাইয়ে দাও। ওরা দুজনে খেয়েছে, ওদের কিন্তু কোনো সমস্যা হয়নি। যখনই মাকে জলটা খাইয়েছে, সাথে সাথে আমার মায়ের রিয়াকশনটা তোমাকে কিরাম বলবো কৌস্তব, দিদি আমাকে বলছে আমি তো একটা নর্মাল মানুষ, আমার তো আর শরীরের মধ্যে অত তো ক্ষমতা নেই যে আমি পুরো আমার নিজের ঘাটটাকে পুরো ঘুরিয়ে দিতে পারবো। কৌস্তব তুমি পারবে? মানে ধরো কখনোই একটা possible না। একটা অ্যাঙ্গেল পর্যন্ত আমি যখন দেখবো আমি শরীরটাকে বেঁকিয়ে পিছন অব্দি দেখতে পারবো, শরীরটা আমার স্ট্রেট রয়েছে, মাথাটা আমি ঘুরিয়ে তার দিকে দেখতে পাবো। এরম ভাবে শটাংটা আমার দিদির দিকে তাকিয়েছে, চুমকিদির দিকে তাকিয়ে বলছে কি খাওয়ালি, কি খাওয়ালি আমায়, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমি তো পারছি না সহ্য করতে। বলে রান্নার কড়াটাতে লাথি মেরে রীতিমতন উঠে গেল, বুঝলে? উঠে গিয়ে বাথরুমে মানে আমাদের কলপারে গিয়ে গায়ে জল ঢালছে হু হু করে, আচ্ছা, জ্বালা করছে জ্বালা করছে জ্বলে যাচ্ছে, এই 3টে ওয়ার্ড বলছে আর গায়ে নাকি অনবরত জল ঢালছে। তখন দিদি কি করেছিল, মাকে গিয়ে জড়িয়ে ধরে চুমকিদিকে বলেছে যে তুমি একটা কাজ করো, তুমি হাতে মাদুলি তুমি আমাকে মাদুলিটা দাও, আমি আগে মাদুলিটা মায়ের হাতে বাঁধি, তুমি মাকে ধরো। চুমকিদি বলছে যখন মাদুলিটা হাতে বাঁধতে যাচ্ছে দিদি, দিদির হাতটা ধরে পুরো পিছন দিকে মা ধরে ঘুরিয়ে দিয়েছে। ব্যথা পেয়েছে সেই জন্য হাতটা নিয়ে প্রচুর কাঁদছিল, দিদির হাতটা ফুলেও গেছিল, অনেকটাই ফুলে গেছিল পরে, কারণ হাতটা ধরে পিছন দিকে ঘুরিয়ে দেওয়া মানে তো পুরো বুঝতে পারছো। মাদুলির হাতটা পুরো মুড়ে দিদির পিছন দিকে ঘুরিয়ে দিল। আচ্ছা। চুমকি তখন দিদি ঘুরিয়ে দিয়ে আর অনবরত হাসছে। ক্ষতি করতে তো আমি চাইনি, আমি তো কিছু বলতে চেয়েছিলাম, তোরা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছিস কেন, এইসব পড়াবি না, এইসব পড়াবি না, শরীরে দিবি না, আমি জ্বলছি, এই কথাটা বলছে আর হাসছে। তখন দিদি বলছে চুমকিদিকে যা হওয়ার হয়ে যাক, আমি মরে যাই, চাই এখন আমার গলা টিপে ধরুক, যা হওয়ার হয়ে যাক, তুমি মাদুলিটা নিয়ে মায়ের হাতে পরিয়ে দাও প্লিজ, তুমি হাতে পরিয়ে দাও। হাতে যখন মাদুলিটা পরিয়ে দিল ওখানে, সাথে সাথে আমার মা অজ্ঞান হয়ে গেছিল, ঠিক আছে, সেন্স ছিল না। রিলেট করো আমার মায়ের এই জিনিসটা হয়েছিল 12:30 থেকে 1:45। 12:30 থেকে 1:45 এই জিনিসটা মায়ের সাথে হওয়ার আগে দিদি আর চুমকি দিদির হাতে কিন্তু মাদুলি দিদি পরা হয়ে গেছিল, তারপর মায়ের হাতে পরাতে গেছিল। আমি স্কুলে ছিলাম, আমার জন্য কিন্তু মাদুলি দেওয়া হয়েছিল, কেউ সেফ ছিল না, যেহেতু ব্যাপারটা অনেকটাই প্যাথেটিক ছিল। আমি যেহেতু স্কুলে ছিলাম ওই টাইমটা, শেষ দেখাটা কিন্তু আমায় দিয়েছিল। আমার হয়তো কোনো ক্ষতি, উনি হয়তো ক্ষতি কারোর করতে চায়নি কৌস্তব, কেন মিথ্যে কথা বলবো, উনি আমাদেরকে প্রচুর ভালোবাসতো, হয়তো নিজের কষ্টের জায়গাটা বলতে চাইছিল, হয়তো চেয়েছিল যে যে কষ্টটা আমি পেয়েছি তার তো কোনো সমাধান তোরা করতে পারলি না, সত্যি আমরা কোনো সমাধান করতে পারিনি, ওকে। তো সেই জায়গাটা হয়তো উনি বলতে চেয়েছিল যে কমসে কম এমন কিছু কর যাতে আমি একটু শান্তি হই। জানতে পেরেছিলাম পরে। এতদূর ঘটনাটা হয়েছিল যে লাস্ট আমি মামাকে দেখতে পেয়েছিলাম, তারপর ঘরে এলাম, এসে আমার হাতেও মাদুলি দেওয়া হলো, তারপর থেকে আমরা আর মামাকে দেখতে পাইনি। বড় মামা স্বপ্ন পেত, বড় মামাকে স্বপ্ন দিত আমার কষ্ট হয়, আমার তো কোনো কিছুই তোরা সুরাহ করতে পারলি না, দোষীরা তো শাস্তি পেল না, এই কথাটা বারবার বলতো। এবার তোমাকে আমি মানে একটা কথা বলি যে মেন যে মার্ডার কেসটা, এটাই এবার আমি তোমাকে মামার বলছি। ব্যাপারটা মানে হ্যাঁ যেটার কারণে এইসবগুলো হয়েছে। হ্যাঁ, যেটার কারণে এই জিনিসগুলো হয়েছিল, এবার তোমাকে ওইটা আমি বলি যে কেন এত কষ্ট পাচ্ছিল, কি করে তাকে মার্ডার করা হয়েছিল, বা সে কেনই বা এতবারই বলছিল যে দোষীরা শাস্তি পেল না, আর আমাদের ভুলটাই বা কিসের ছিল, আমি তোমাকে এবার এটা ক্লিয়ার করছি। হ্যাঁ, ঘটনাটা কি হয় তোমার, হঠাৎ মানে আমার মামা না বিয়ে মানে কোনোদিনও বিয়ে করেনি, আমার মামা আইবুড়োই ছিল, কালী ঠাকুরের পুজো করতো,
কালী ঠাকুরের মানে একদম, আমার মামা কোথা থেকে কালী ঠাকুর পেয়েছিল তোমাকে আমি একটা কথা বলি। নর্দমা পরিষ্কার করতে গিয়ে আমার মামা কালী ঠাকুর পেয়েছিল অনেক বলছো? ছোটবেলায়। হ্যাঁ, এটা সবাই জানে। ইভেন তোমার মানে ইনবক্সে একজন কমেন্টও করেছেন, কমেন্ট বক্সে, উনিও জানে। যাই হোক, আমার মামার না অনেক দিনের ইচ্ছা ছিল কালী পুজো করবে। এবার আমাদের অবস্থা তখন ভালো ছিল না সেই সময়। তো তখন আমার মামা কালী ঠাকুরের কাছে কেঁদে বলেছিল, তখন কিন্তু উনি অনেক ছোট, কেঁদে বলেছিল যে আমি তো তোমার জোগাড় করতে পারি না, তুমি আমায় একটু জোগাড় করে দাও না, তোমার যাতে আমি পুজো করতে পারি, এরম বলেছিল। তো নর্দমা পরিষ্কার করতে গিয়ে তখন তো আমার মামা প্রথম প্রথম কর্পোরেশনে চাকরি পায়। তো তখন প্রথম নর্দমা পরিষ্কারের চাকরি করতো, তারপর সেটা শিফটিং হয়ে গার্ডেন নিচে জল ছাড়ার জায়গায় কাজ পেয়েছিল আমার মামা। গার্ডেন নিচে যে জল ছাড়া হয় পুরো এরিয়াতে, আমার মামা তখন ওই কাজ করতো যতদিন বেঁচে ছিল। ওকে। আর ওরকম পেয়েছিল, কালী ঠাকুরের ছোট একটা মূর্তি পেয়েছিল, মানে ছোট বলতে বেশ ভালোই পেয়েছিল পেতলের। আর কিছু বাসন কোসন আমার মামা পেয়েছিল, তার হয়তো দয়া হবে, পেয়েছিল। তো সেইগুলো নিয়ে আমার মামা ঘরে আসে পরিষ্কার করে, তাকে সেই যে পুজো করা শুরু হলো, আমার মামা কোনো শনিবার মঙ্গলবার কোনো বাইরের খাবার খেত না। ইভেন যে চাটা খেত, সেই চাটাও তোমার আগে জলটাকে রোদ্দুরে দিয়ে তারপরে গঙ্গার জল ছিটিয়ে তারপরে। তো যাই হোক, কোনোদিনও বিয়ে করেনি, কিছু না। আর মামা না আমাদের কাছে থাকতো না, আমার ছোট মামা আমাদের কাছে থাকতো না। আচ্ছা। আমার ছোট মামা যেহেতু পৈতে হয়েছিল, আমাদের যেহেতু ব্রাহ্মণ ফ্যামিলি, তোমায় বললাম আমার মামার বাড়ি হচ্ছে রয় চৌধুরী আর আমাদের ফ্যামিলি হচ্ছে চক্রবর্তী ফ্যামিলি। আচ্ছা। তো আমার মামা যখন পৈতে হয়েছিল, পৈতে মা হয় যাকে আমরা ভিক্ষা মা বলে থাকি, হুম 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 হুম। আমার মামা তার কাছে থাকতো। যেহেতু নিজের মা ছিল না, সে মায়ের স্নেহ করে নিয়ে গেছিল। সে আমার মাকে খুব মামাকে খুব ভালোবাসতো, সরি মাকে বলছি, সেই দিদাটা আমার মামাকে খুব ভালোবাসতো। আমি এখানে ওনাকে দিদা বলেই বলছি, কারণ আচ্ছা। সে তো খারাপ ছিল না। যাই হুম হোক, হুম হুম। তো এবার ব্যাপারটা কি হয়, ওনাদের ওখানেই থাকতো, ওনাদের কাছেই খাওয়া দাওয়া করতো, সবকিছু বাজার হাট ছোটবেলা থেকে। আর এমনি আমাদের বাড়িতে আসতো, মানে মামার বড় মামার কাছে আসতো, খুব রেয়ার হয়তো কখনো মাইমা একটু কোনো ভালো খাবার করলো, নিয়ে গেল, খেলো, এই ধরনের। কারোর ফ্যামিলিতে উনি মানে থার্ড পার্সন হয়ে থাকতে কোনোদিনই পছন্দ করেননি। আচ্ছা। এবার ব্যাপারটা কি হয়, আমার মামার একটা ভালো অ্যামাউন্টের টাকা ওঠে, বুঝলে? ভালো অ্যামাউন্টের টাকা হয়তো উনি উনি না ফান্ড করতো, জানো তো, মানে সবার নামে নামে একটা ফান্ড করতো যেমন। আর তারপর হচ্ছে নিজেরও করতো, থাকে না কিছু মানুষের টাকা জমানোর ইচ্ছা, হুম হুম হুম। সেরম উনি টাকা জমাতো। জমিয়ে কি করতো, টাকাগুলো তুলে তীর্থ করতে চলে যেত, পিছু টানতো নেই, তীর্থ করতে চলে যেত। কোথায় না উনি ঘুরে বেরিয়েছে। আর একটা খুব বাজে জিনিস ছিল ওনার, ওনার ধরো আজকে ইচ্ছা হলো আমি বেনারসে যাব, ঠিক আছে, কিভাবে যাব না যাব আমি রাস্তায় বেরাবো, তারপর বুঝে নেবো, আচ্ছা। এরম একটা ব্যাপার। আমরা যেরকম একটা প্ল্যানিং করি, একটা টিকিট হুম, কাটতে হবে, এইভাবে এইভাবে আমাদেরকে যেতে হবে, ওনার কোনো প্ল্যানিং ছিল না, উনি বেরিয়ে পড়তো। এবার এরকম অনেকবারই হয়েছে যে ধরো দুদিন মামার কোনো খোঁজ নেই, 3 দিনের মাথায় নিজেই ফোন করে আমাদের মানে বড় মামাকে ফোন করে বলে দিত যে দাদা আমি এরকম বাইরে ঘুরতে এসেছি, তো তোরা আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠাকুরের স্থানে এসেছি। আচ্ছা আচ্ছা। এবার হঠাৎ করে কি হয়, মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলে? এটা কোন সাল? 3 দিন, এটা তোমার 2016। আচ্ছা। মামাকে খুঁজে পাওয়া, সরি 16 নয়, 15 লাস্টের থেকে 16 শুরুর অব্দি জিনিসটা হয়েছিল। হুম হুম। তো মামাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে, মামার কোনো খবর নেই, মামার ফোন সুইচ অফ, সেটা কখনো থাকে না, মামার ফোন সুইচ অফ। এইবার আমরা ভাবছি হয়তো এমন কোথাও গেছে যেখানে হয়তো চার্জে পাচ্ছে না। আবার মাথায় কখনো এরকমও ঘটনা চলছে যে কিছু হয়ে গেল না তো মানুষটার, কারণ বলা যায় না, অত টাকা নিয়ে বাইরে যায় করে, কি কখন কি করে দেবে না করবে বলা তো যায় না, মানুষের তো আজকাল কোনো নেই। তো আমরা কি করি, মানে প্রথম তো যে বাড়িতে উনি থাকতেন সেই বাড়িতে আমরা যাই। হুম, এবার কোন জায়গায় মানে ওই থাকতেন আমি এটা পৈতে মায়ের বলবো না। বাড়িতে? হ্যাঁ, পৈতে মায়ের বাড়ি, উনি পৈতে মায়ের বাড়িতেই থাকতেন। তো কোথায় থাকতেন আমি সেটা বলবো না, সেটা একটু গোপনই থাক, গার্ডেন রিচ এরিয়ার মধ্যে গোপন থাক। এবার মামার যেখানে থাকতেন তাদের বাড়ি যাই, তাদের বাড়ির ছেলেরা বলল যে সে ঘরে নেই, আসেনি। তখন আমার মামারা তো আর জোর করতে পারে না। এখানে আমার মামাদের একটা ভুল বলে রাখি, মামা বলো আমার মা বলো, আমার মাও গেছিল, হুম। এদের একটা বড় ভুল তোমাকে বলে রাখি, উচিত ছিল যেই ঘরটাতে মামা থাকতেন হুম হুম। সেই ঘরটা একবার ভিজিট করার, মানে একবার খতিয়ে দেখার যে আচ্ছা। কিছু আছে কিনা, কিছু পাওয়া যায় কিনা। কিছু করেনি, ওরা চলে এলো।
মামাকে পেলো না বাড়িতে, বললো ওরা ওদের মুখের কথা বিশ্বাস করলো, কারণ আমাদের মাথায় তখন তো অত কিছু ছিল না। হুম, আমরা জানি যে মামা ঘুরতে গেছে। যেরকমটা আমরা বললেন। হ্যাঁ, আমরা এবার মারা ঘরে চলে এলো, এসে এবার আমাদের এখানে যে থানা রয়েছে গিয়ে সেখানে কেস করলো। আমাদের এখানের এরিয়ায় রবীন্দ্রনগর থানা পড়ে, ওখানে গিয়ে কেস করলো। করে এবারে ওখান থেকে তোমার মামাকে খোঁজাখুঁজি শুরু হলো। এবারে সবাই বলছে দেখুন কোথাও ঘুরতে চলে গেছে একা মানুষ, যেরাম বলে কি আর করবে বা না করবে এরাম। এই ঘটনার 3 দিন পরে তোমাকে ঘটনা বলি, মানে এইদিকে অলমোস্ট 4 দিন হয়ে গেল, এরপরে 3 দিন পরে তোমাকে ঘটনা বলছি। হ্যাঁ, মানে টোটাল 7 দিন হয়ে গেছে শুরু থেকে। টোটাল 7 দিন হয়ে গেছে। একদিন আচ্ছা। আমাদের কাছে ফোন এলো, হুম, হুম। স্টেশন মানে থানা থেকে ফোন এলো, এসে বললো যে একটা লাশ পাওয়া গেছে। বুঝতে লাশ পারছো? পাওয়া গেছে। হ্যাঁ, একটা লাশ পাওয়া গেছে। হুম, হুম। কোথায় পাওয়া গেছে? আমাদের এখানে একটা নামকরা বড় পার্ক আছে, যারা এখান থেকে শুনছেন তারা জানতে পারবে, আশেপাশে বেহালার এরিয়ার লোকেরাও জানতে পারবে। হুম, হুম। সেখানে আমার মামার লাশটা পাওয়া গেছে। এইবারে মামার লাশ সেটা ওনারা ডিক্লেয়ার করেনি, বলেছিল একটা লাশ পাওয়া গেছে, আপনারা এসে শনাক্ত করুন যে উনি কিনা। হুম, হুম। তো এখান থেকে এবার আমার ফ্যামিলির লোকেরা সবাই যায়, গিয়ে আমার মামার কিছু কিছু জিনিস দেখে ওরা বুঝতে পারে যেটা আমার মামারই দেহ। যেমন হচ্ছে আমার মামার না 2 হাতের আঙুলের যে বুড়ো আঙুল হয় না, বুড়ো আঙুলগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি চ্যাপ্টা মতন ছিল, আর আচ্ছা। কালো কালো দাগ ছিল, ভেতর দিকে কালো কালো দাগ ছিল। হুম। ফার্স্ট তো ওই দুটো দেখে, তারপর আর একটা জিনিস কি, আমার মামা না হাফ ফতুয়া হয় জানো তো, হ্যাঁ, হ্যাঁ, হাফ হ্যাঁ। পাঞ্জাবির সাথে সবসময় উনি ঢিলা বানানো প্যান্ট যেগুলো হয় ওই প্যান্ট পরতো, নয়তো ধুতি পরতো। তো ওই হাফ প্যান্ট, সরি হাফ ফতুয়া ছিল, আর পরনে ব্ল্যাক কালার একটা ধুতি এই প্যান্ট ছিল, সেটা দেখেও একটা ধরা যায়। আর এছাড়া তোমাকে একটা কথা আমি কৌস্তব বলি, আমি যদি করতে যাই, আমি আমার কোনো পরিচয়পত্র নিয়ে যাব? একদমই না। নিয়ে যাব না। আমার মাথায় তখন অত কিছু চলবে না, আমার মাথায় তখন চলবে করবো, তাই তো? হুম, হুম। মামার বুক পকেট থেকে মামার আই কার্ড পাওয়া যায়, যখন সবকিছু পুলিশ সার্চ করছে আই কার্ড পাওয়া যায়। আই কার্ড দেখে বোঝা যায় এটা আমার মামা আর কেউই নয়। এবার যেখানটা মামার দেহটা পাওয়া যায় সেখানে তোমার কিছু জিনিস পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে একটা জলের বোতল পাওয়া যায়, নতুন একদম নতুন জলের বোতল। কতটা খাওয়া হবে তোমাকে বলবো, বড় জোর 2 থেকে 3 ঘট খাওয়া। আচ্ছা। পাশে একটা মাদুর পাতা, তার উপর একটা বালিশ রাখা, সাইডে একটা চাদর রাখা, মশা মারার ধূপ চালিয়েছিল সেটাও রাখা। একটা মানুষ করতে যাচ্ছে, এত প্ল্যানিং করছে, তুমি ধারণা আচ্ছা, করো। আচ্ছা। হুম। এবার ভালো কথা, মানে পুলিশ তো দেখে ভেবেই নিল যেটা কেস। এবার মামার যখন ময়না তদন্ত হয়, যেহেতু দেহটা 2 দিন হয়ে গেছিল, একটা পচা দুর্গন্ধ বেরাচ্ছিল, হুম, হুম। যেই গন্ধটা মানে নাকে দুদিনের আসতে মধ্যে কেউ ওখানে। দেখতে পাইনি? হ্যাঁ, 2 দিনের মধ্যে কেউ দেখতে পাইনি? ওখানটা ফাঁকা এরিয়া, প্রচুর ফাঁকা এরিয়া। ওখানে শুধু কারা থাকে জানো তোমাকে আমি বলছি, যারা লরি ড্রাইভার হয়, খালাসি ফালাসি, তারা হয়তো থাকে রাত্রিরের দিকটা, হয়তো গাড়ি চালাতে চালাতে সাইড করে একটু পার্কিং করে দাঁড়িয়ে থাকে, বা বড় বড় যে যেই তোমার এগুলো হয় না, ওই কি বলে ওগুলোকে, কন্টেনার যাওয়ার যে গাড়িগুলো হয়, হুম, 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 হুম। ওই সব গাড়ি ওখানে প্রচুর তুমি পাবে ওই জায়গাটা যদি তুমি আসো। হুম। ওখানে সব ওই গাড়ি ফাড়ি তৈরি হওয়ার বা মাল মানে যে বাইরে থেকে যে মালগুলো আসে না, ফোনিক্স বলে একটা জায়গা আছে যেখান থেকে তোমার রপ্তানি আমদানি হয় বাইরে থেকে, তো সেই কোম্পানিও আছে। তো ওখানে বড় বড় গাড়ি ছাড়া মানুষের বসতি বলতে নেই, যে জায়গার কথা আমি বলছি। আচ্ছা। ওখানেরই খালাসিরা হয়তো কোনো রকম স্মেল পেয়েছিল, পেয়ে হয়তো খবরটা থানায় জানিয়েছিল। সেখান থেকেই পুলিশরা দেখতে পেয়েছিল গিয়ে যে একটা লাশ পড়ে আছে ওখানে, বা একটা দেহ পড়ে আছে। মুখ দেখা মানে মুখ দেখে চেনা যায়নি? না, মুখ দেখে চেনা যায়নি। কেন চেনা যায়নি এবার তোমাকে আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যেহেতু পুলিশ ব্যাপারটাকে কেস ফার্স্ট বলেছিল, ময়না তদন্তের পরে আরো অনেক কিছু জানা গেছিল, কারণ আমাদের তো বডিটা তেমন ভাবে দেখতে দেয়নি। হুম, হুম। আমরা যতদূর দেখেছিলাম মামার 2 হাতে শিরা, মানে 2 হাতে যে শিরা হয় শিরা কাটা ছিল, পায়ের শিরা কাটা ছিল। মায়েরা বলেছিল আমরা তো দেখিইনি মামার ওই দেহ, কারণ নাকি বিভৎস ভয়ানক ছিল। আমি শুধু মুখটা মামার লাস্ট যখন মামাকে তুলে নিয়ে চলে যাচ্ছে কাছের গাড়িতে দেখতে পেয়েছিলাম। তো তুমি আমাকে একটা কথা বলো কৌস্তব, আমি করবো, আমি আমার ডান হাত দিয়ে বাঁ হাতের শিরাটা কেটে ফেললাম, হুম, 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 অনেকটা ডিপ করে কেটে ফেললাম। হুম, হুম। চলো, আমার মনে এত সাহস, আমি মানে ওনার তো কোনো রকম প্রবলেম হওয়ার কথাই ছিল না, কারণ বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নেই, পিছু টান নেই, সেখানে তো ওনার এরকম ভাবে তো কোনো কারণ থাকেই না। হুম, একটা হাসি খুশি মানুষ।
তো তাও যদি আমি মেনেই নিলাম উনি করেছেন, একটা মানুষ নিজেকে কতটা টর্চার করতে পারে? দুটো পায়ের শিরা কাটা, এটা কখনো সম্ভব? আমরা নিজের হাতে নিজেকে এতটা কষ্ট দিতে পারবো? একদমই না। চলো আমি দিয়ে দিলাম নিজেকে অতটা কষ্ট, আমার মনে এতই কষ্ট, আমি দিয়ে দিলাম। বাঁ হাত দিয়ে ডান হাতের শিরা কাটা পসিবল? কখনো বাঁ না। হাত দিয়ে ডান হাতের শিরা কাটা মানে দুটো পা দুটো হাতের শিরা কাটা। আমি এত দূর অব্দি কৌস্তব নিজেকে বুঝিয়ে নিলাম। হ্যাঁ, আমার মামার নিজের ওপর খুব রাগ ছিল, করে ফেলেছে। নিজের হাতে নিজের গলা কাটতে পারবে তুমি? কি বলছো মামি? তুমি নিজের হাতে নিজের গলা কাটতে পারবে? তার মানে তো ওটা মানে আত্মহত্যা নয়, এটা এটা মার্ডার মার্ডার, করেছে। এটা মার্ডার, এটা স্পষ্ট মার্ডার, আর কিছু নয়। এবারে কি দেখা যায়, ময়নাতদন্তে যেগুলো একটার পর একটা বাইরে আসে, গলাটা কাটা ছিল। মুখের বিবরণটা তোমাকে দিই। নিচের যে থুতনিটা, হুম, আমাদের যে জো লাইনটা হয় না, ওটা পুরো উল্টানো। মানে ধরো তোমাকে যদি কেউ খুব রাগে পাঞ্চ করে নিচ থেকে ওপর দিকে, তোমার ওই লাইনটা ভেঙে ঘুরে গেছে। একবারে বাবা। হয়নি, বহুবার করার ফলে ওই জিনিসটা ঘুরে নিচের দাঁত, ওপরের যে নিচের পাটির যে দাঁতগুলো হয় ওগুলো বাইরে বেরিয়ে এসছে ঘুরে। চোখ, একটা চোখ বাইরে ঠিকরে বের হওয়া, একটা চোখ নেই। ইঁদুরে নেই মানে? খেয়েছে, নেই নেই চোখ নেই, কুঠিরে চোখ নেই, চোখ খুলে মারা গেছে মানুষটা। মানে আমরা তো চোখ বন্ধ করে মরে যাই, এতটাই টর্চার করা হয়েছে যে মানুষটা সব জ্ঞানে মারা গেছে। একটা চোখ বাইরে বেরিয়ে আছে পুরো মামার, আর একটা চোখ তোমার নেই, বাঁ দিকের চোখটা মামার নেই। ইঁদুরে খেয়ে নিয়েছে না ওরাই যারা মানে মামাকে মেরেছে এত কষ্ট দিয়ে তারাই কিছু করেছে, জানি না। শরীর থেকে অসংখ্য আঘাতের ইঙ্গিত পাওয়া গেছে, ময়নাতদন্তে তো সবকিছুই পাওয়া যায় এতে। হুম 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 হুম। অসংখ্য আঘাত পাওয়া গেছে, হাতে, পায়ে, পিঠে, পিঠে বিশেষ করে, মুখে। তারপর হচ্ছে দড়ির দাগ, হাতে দড়ির দাগ ছিল, পায়ের দড়ির দাগ ছিল। যাই হোক, এবার ব্যাপারটা কি হয়, আমরা যেটা অনুমান করতে পেরেছিলাম, কারণ ঘটনাটা সামনে আসেনি কৌস্তব, ঘটনাটার কোনো মীমাংসাই হয়নি। আচ্ছা। পয়সার জোরে তারা বেঁচে গেছে, আমাদের কাছে হয়তো ছিল না। আর একটা জিনিস তোমাকে আমি এখানে ক্লিয়ার করি, যখন সর্ষের ভিতর ভূত থাকে না, তখন কোনো কিছু না ক্লিয়ার হয় না। যখন নিজের মানুষরাই অন্যের সাপোর্ট করে বসে না, তখন আলটিমেটলি না কোনো সুরাহা পাওয়া যায় না। কেন কি না এটা আমি তোমাকে পরে বলবো, এখানে আমি বলবো না, কারণ এখানে ব্যাপারটা বলতে গেলে আমি খারাপ হব বা অন্য কিছু ব্যাপার হয়ে যাবে। অনেকেই আমার ভয়েসটা চিনতে পেরেছে, অনেকেই আমাকে বলেছে, আমি যেহেতু কমেন্ট করেছি তোমার এতে, তারা বুঝতে পেরেছে আমি। যাই হোক, তুমি যে কারণে আমার নামটা চেঞ্জ করেছিলে সেটা সবাই বুঝতে পেরেই গেছে। তো আমি বলবো না আর ব্যাপারটা, যে কে কি করেছিল। ঘটনাটাকে পুরো চেপে দেওয়া হয়েছিল। আমরা যেটা অনুমান করতে পেরেছিলাম, মামাকে 3 দিন ওরা আটকে রেখেছিল। যেদিন রাত্রিরে মামাকে মারা হয় সেদিন রাত্রিরে কি হয়, আমার বড় মামাদের বাড়িতে বাইরে লোহার গেট, লোহার গেটে ধাম 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 করে কন্টিনিউয়াসলি ধাক্কা পড়েছিল। কিসের জন্য ধাক্কা পড়েছিল তোমাকে আবার বলি। হয়তো সে কোনো কারণে মানে পালিয়ে আসার চেষ্টা করে সেটাতে হয়তো একটুর জন্য সাকসেস হয়েছিল, যদি মামারা গেটটা খুলে দিত। মামারা কি ভেবেছিল, এখানে মামাদের দোষ নেই, মামারা ভেবেছিল যে বাইরে কোনো হয়তো নেশা করে হয়তো কেউ গেট ঠোকাচ্ছে, বা হয়তো বাচ্চা বাইরে হয়তো কেউ বদমাইশি করছে, মানে বড় এটাই মামা যিনি, ভেবেছিল। হ্যাঁ বড় মামা যিনি। হ্যাঁ, বড় মামা যিনি, তিনি ভেবেছিলেন যে কেউ হয়তো বদমাইশি করছে, ওই জন্য আর গেটটা খোলেননি। কারণ দেখো, বড় মামারও ফ্যামিলি আছে, বউ আছে, নাতি আছে, বৌমা আছে, ছেলে আছে, মামা আছে। তো তখন আমার দাদার অত ভালো অবস্থাও ছিল না, আমার দাদার মানে আমার মামার ছেলের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার আশা ছিল না আমার দাদার, সেখান থেকে বেঁচে ফিরেছিল। তো মামা কোন ভরসায় গিয়ে গেটটা খুলবে? হ্যাঁ, যদি মামা ছাদে উঠে দেখতো তাহলে হয়তো বুঝতে পারতো যে তার ভাই এসছে তাকে বাঁচানোর জন্য মিনতি করতে। সেটা করেনি, মামা ভেবেছিল হয়তো বাইরে কেউ কিছু করছে, গেট খোলাটা উচিত হবে না। এটা হার্ডলি তোমার 5-10 মিনিট হওয়ার পরে আর কোনো আওয়াজ হয়নি, পুরো নিস্তব্ধ। এইবারে কি হয়েছিল, যেটা আমাদের অনুমান, সে মামা হয়তো কোনোভাবে ছাড়া পেয়েছিল, বাঁচতে এসেছিল, আর সেই দিন রাত্রিরেই মামাকে মারা হয়েছিল। যখন বুঝতে পেরেছে ছাড়া পেয়ে গেছে, পালানোর চেষ্টা করেছে, এবার মেরে দেওয়াটাই একদম উচিত কাজ। আর মামার শরীর থেকে 20খানা ঘুমের ওষুধ পাওয়া গেছিল, যেগুলো তোমার হজম হয়নি, হয়তো মরে আরো যাওয়ার বেশি ছিল, কিছুক্ষণ আগেই খাওয়ানো হয়েছিল। হুম হয়তো আরো বেশি ছিল। হ্যাঁ, হতে পারে আরো হয়তো বেশি খাইয়েছিল, যেটা হয়তো
হজম হয়ে Digest হয়ে গেছিল, গেছিল, হ্যাঁ। বাকিটা হয়তো হয়নি। 20খানা ওষুধ ওরা পেয়েছিল শরীর থেকে। তো জিনিসটা পুরোপুরি ওরা চেয়েছিল দিকে নিয়ে যেতে, কিন্তু পাপ তো চেপে থাকে না, পাপটা সবসময় বেরিয়ে আসে। তারাও যে কষ্ট পায়নি বা তারাও যে তাদেরও যে ক্ষতি হয়নি তা কিন্তু নয় কৌস্তব, তাদের অনেক বড় বড় ক্ষতি হয়েছে, আমরা দূর থেকে জানতে পেরেছি। তাদের সাথে আমাদের আর এখন কোনো সম্পর্ক নেই, রাস্তায় দেখা হলে কথা বলার চেষ্টা করলেও আমরা বলি না, কারণ আমরা তো জানি যে আলটিমেটলি তোমরাই দোষী, তোমরা ছাড়া আর কেউ না। কারণ মামার কোনো শত্রু ছিল না। শত্রু কার থাকে? যার ফ্যামিলি থাকে, বা যে অনেক টাকার লোন নিয়ে রাখে, বা যে অনেকের কাছে ধার করে রাখে, এইসব মানুষের তো শত্রু থাকে। ওনার তো কোনো শত্রু ছিলই না। এবারে তোমার আর একটা ব্যাপার বলি, যে কি করে আমরা আরো জানতে পেরেছিলাম ঘটনাটা। মামা যেখানে থাকতেন ওখানে একটা মুদিখানার দোকান ছিল। মামা যেদিন থেকে গায়েব, মানে মামা যেদিন থেকে নিখোঁজ হয়েছিল, আমাদের কাছে তো 3 দিনের হিসাব ছিল যে মামা লাস্ট গেছিল মানে বড় মামার বাড়ি 3 দিন আগে। তারপর থেকে আর মামা ফোনও করেনি। মামার আরো কিছু ব্যাপার ছিল, যেটা হচ্ছে মামা মাইমাকে এসে, মানে আমার বড় মাইমাকে এসে বলেছিল, ছোট মামা আমার বড় মাইমাকে এসে বলেছিল যে বৌদি, আমার না ওখানে থাকতে খুব সমস্যা হচ্ছে, আমার রোজ রোজের ঝামেলা আর ভালো লাগছে না, এদেরকে যতই টাকা দিচ্ছি এদের পোষাচ্ছে না, বুঝতে পারলে? ওকে। যতই টাকা দিচ্ছি পোষাচ্ছে না। আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমিও তো বিয়ে করিনি, আমাকেও তো দেখতে হবে যে আমার লাইফটা পড়ে আছে। যার কাছেই থাকি, যদি আমি আলটিমেটলি টাকা না দিয়ে থাকি, কে আমাকে কতদিন দেখবে? তো আমাকে তো সেই মানে বয়স অবধি আমার সঞ্চয়টা তো করে রাখতে হবে। আমি না আর ওখানে থাকবো না, জানো তো। আমি ছেড়ে দেবো, ওখানটা ছেড়ে দেবো, দিয়ে তোমার কাছে চলে আসবো। আমার ওখানে যা যা জিনিস আছে আমি কিছুই আনবো না, হার্ডলি হয়তো আনলে আমার জামা কাপড়গুলো, ডকুমেন্টসটা নেবো, নিয়ে আমি চলে আসবো। এই কথা মাইমাকে বলে গেছিল। কবে আসবে না, পরের দিনই আসবে, মানে যেদিন মাইমার কাছে গেছিল মামা, গিয়ে মাইমার কাছে কষ্ট করে বলেছিল। হ্যাঁ, এবার মামার ওপর যে টর্চারও হতো এই কথাটা মামা বলেনি, কারণ সবাই বলবে যে তোমাকে তো কবে থেকেই বলেছি যে আমাদের এখানে চলে আসো। আর আমার বড় মাইমা বড় মামা ছোট মামাকে প্রথম থেকেই বলতো যে দেখো ওখানে তো অনেকদিন থাকলে, এবার এখানে চলে আসো। তো মামা আসতে পারতো না, কারণ ওনার যে ভিক্ষা মা ছিলেন তো তাকে খুব ভালোবাসতো। সেই বা কেরাম ভালোবাসতো জানি না, সন্তান সম্মত হতো না, চোখের সামনে এত কিছু হয়তো সে সহ্য করেছে কোনো কারণে, যাই হোক। এবারে মামাকে মানে ছোট মামা মাইমাকে বলে যাওয়ার পর থেকেই পাওয়া যায় না। এবার সেই দিন কি হয়, মামা ওই যে মুদিখানা দোকানটার কথা বললাম তোমার, ওনার কাছে বাজার করতো। তো সেদিনকে মামা ওনার কাছ থেকে প্রায় 5,000 টাকার বাজার করেছিল, বুঝলে? 5,000 টাকার বাজার করেছিল। আর মামা বলেছিল যে আমি আর এখানে থাকবো না, আমি বড় দাদার কাছে চলে যাব, ওখানেই বড় দাদার কাছেই থাকবো। আর মামার বাড়ি থেকে বড় মামাদের বাড়ি হার্ডলি 5 থেকে 7 মিনিটেরই ডিস্টেন্স ছিল, খুব একটা বেশি নয়। আজও আমরা ওই বাড়ি, মানে ওই রাস্তা দিয়ে গেলে ওই বাড়িটা চোখের সামনে দেখতে পাই, জল জল করে। যাই হোক, তো বলেছিল যে আমি আর এখানে থাকবো না, এরা এরা আমাকে বাঁচতে দেবে না, এরা আমাকে টিকতে দেবে না। এদের এত এদের জন্য করেছি, এত টাকা এদের পিছনে দিয়েছি, যত আমি আমার ভাই বোনদের পিছনে ঢালিনি তত এদের জন্য করেছি। এখন যেটুকানি আমার সম্বল আছে সেটুকানিও আমার থেকে কেড়ে নিতে চাইছে, তো আমি আর এখানে থাকবো না, এই কথাটা বলেছিল। আর আমার মামার ওপর টর্চার গুলো আর আমার মামার থেকে আরো বেশি বেশি জিনিস নেওয়া শুরু কবে থেকে হয়েছিল জানো? ওনার মানে বাড়ির যে ছোট ছেলে ছিলেন তার বিয়ের পর থেকে এই জিনিসগুলো আরো বেশি হয়ে গেছিল। তার বউটা একটু বেশি দাদা 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 করতো, আর আমার মামা গলে গলে এতই দিত যে আরো প্রেসার দিত। যাই হোক, সে বড় মামাকে ডেকে এই কথাটা বলেছিল যে 3 দিন আগে পর্যন্ত মামা যখন 5,000 টাকার বাজার করছে, তাহলে নিশ্চয়ই সে এটা ভেবে করছে না যে আমি কালকেই তীর্থস্থানে বেরিয়ে যাব বা কিছু, বা আমি সুসাইড করে নেবো, এরকম কিছু ভেবে করছে না। সে জানে যে আমি থাকবো, আমি বৌদির কাছে গিয়ে থাকবো, ভালো থাকবো, তাই তো? একদমই তাই। আমরা জানতে পেরেছিলাম যে চলো কিছু করার নেই, মেরে দিয়েছে, আর কি করব। কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলাম, বাট হয়নি। এবার মামা যেহেতু আমাদের দেখা দিচ্ছিল, সরি আমাদের নয়, মাকে দেখা দিচ্ছিল। মাকে আমার ছোট মামা প্রচুর ভালোবাসতো, মাকে এই কারণেই দেখা দিচ্ছিল, মাকে এই কারণেই বলতে চাইছিল বা মাকে নিজের কাছে ডাকছিল এই কারণেই যে মা মানে উনি আর পারছিল না, উনি অনেকটা কষ্ট সহ্য করেছিল না। এবার অতটা কষ্ট সহ্য করার পরেও আমরা কাজটাও যে মামার করেছিলাম না, ওই যে তোমার শ্রাদ্ধ শান্তির যে কাজটা,
ওটাও যখন করেছিলাম অনেক বাধা এসছিল, জানো তো। বাধা কেরাম এসছিল, এক তো মুখে আগুন দেওয়ার মতন লোক মামার তখন ঠিকঠাক ছিল না। বড় মামার যে ছেলে, মানে আমার যে মামার ছেলে ছিলেন, তার তখন অবস্থা এতই খারাপ, সে কিভাবে কি করেছিল, মানে একদম মেন্টাল হয়ে গেছিল, বুঝতে পারছো। 6টা বছর একদম মেন্টাল ছিল আমার দাদা। এখন একদম সুস্থ, আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, একটু কথা জড়িয়ে যায়, একটু হয়, প্রবলেম হয়, বাট সেই সময়টা এমন ছিল, মুখে আগুন করার মতন মানুষ ছিল না। আমার বড় মামা, আমার দাদা আর ওই দাদা, 3জন মিলে ওনার মুখে আগুন করেছিল। ওনাকে ধরতে হয়েছিল, যেহেতু ধরলেই তো মানে আগুন করাই, ব্যাপারটা একই হলো। ছুঁয়ে থাকা মানে তো ব্যাপারটা একই হলো। তো ওরাই মুখে আগুন দিয়েছিল। আর কাজের সময় কিছু বাধা এসেছিল, যেমন পিণ্ড দান করার সময় যে পিণ্ডটা হয় না, পিণ্ডটা মানে হাত থেকে পড়ে গেছিল। কাজের সময় যে তোমার ওই বলে না, আহুতি ফাহুতি দিতে হয়, অনেক রকম ব্যাপার থাকে, সেখানেও অনেক বাধা বিপত্তি এসেছিল। সেই টাইমটা অতটা হয়তো মনে নেই, বাট অনেক কিছু বাধা বিপত্তি এসেছিল, অনেক দোষ পেয়েছিল। সেই কারণেই সবাইকে দেখা দেওয়া, নিজের কষ্টটা বলা। এবার আমাদের যেহেতু মাদুলি ফাদুলি পড়া হয়ে গেছিল, তারপর থেকে আর আমাদেরকে সত্যি উনি দেখা, মানে মাকে তো দেখা দিতও না, আমাকেও দেয়নি, আর আমাদের ওপর কোনো কিছু হয়নি। মামাকে 2-1বার স্বপ্ন দিত, মামার সাথে হয়তো মামাকে বলতে চাইতো, তারপর মামাও ঘরে একটা শান্তি সস্থান করানোর পরে ছোট মামার ব্যাপারটা ওখানে স্টপ হয়ে যায়। তারপর থেকে আমরা আর কোনোদিনও ওনাকে ফিল করতে পারিনি, বুঝলে। বুঝতে পারছি। তো ঘটনাটা এত দূরই ছিল। এবার এই যে মার্ডারের কেসটা এতটাই প্যাথেটিক ছিল, যারা সেই সময় চোখে দেখেছিলেন তারাই একমাত্র বুঝতে পারবে যে কি জিনিস ছিল, কেমন ভাবে মারা হয়েছিল মানুষটাকে, কতটা নৃশংস টর্চার। ভাবে। তারপরে তোমাদের সাথে যে অ্যাক্টিভিটি গুলো হয়েছে, ঠিক আছে, সেইগুলো তো আরো প্যাথেটিক। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই প্যাথেটিক, কারণ সে তার মানে ডাকছে তার কাছে, বা তাকে তার কষ্টগুলো বলতে চাইছে, সেগুলো তো আরোই প্যাথেটিক না। আমরা মানে আমার মা বুঝতেই পারছে না যে কি বলতে চাইছে, খালি কাঁদছে, খালি কষ্ট পাচ্ছে, এইটুকানি খালি কাঁদতো। আমার মা না সেই সময় শুধু কাঁদতো। কেন কাঁদছো? দাদার কথা মনে পড়ছে। কেন কাঁদছো? দাদা আমাকে ডাকছে। কেন কাঁদছো? দাদা আমাকে কিছু বলতে চাইছে। এই এক তো একটা কষ্ট, মানে এক তো একটা প্রচন্ড একটা কষ্টের মধ্যে থেকে আমরা গেছি। তুই তো সেই সময় একটা অত বড় জিনিস আমরা লড়াই করতে চেয়েও পারিনি, নিজের মানুষের ভুলে আমরা পারিনি। টাকা, টাকা এমন জিনিস, প্রস্তাব টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না। যেখানে টাকা সেখানেই সবকিছু। তুমি একটা জিনিস জানাচ্ছিলে এই হ্যাঁ। মামার কেসটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে হুম। তোমরা একটা মানে একটা পার্টিকুলার সময়ে হুম। একটা সতী পিঠে গেছিল, হ্যাঁ। চাটন পিঠে গেছিল। পিঠের জায়গা থেকে আসছি তারাপীঠের ব্যাপারটা। এবার আমি তোমাকে বলি, এই ঘটনাগুলো হওয়ার পরে যখন সেই তান্ত্রিক আমাদেরকে ভালো করেছিলেন, সে এসেছিলেন, এসে বলেছিলেন যে তোমরা একটা কাজ করো, তোমরা না একটু ভালো কোথাও গিয়ে পুজো দাও, পারলে মা তারার কাছে গিয়ে পুজো দিয়ে আসো। হুম। এবার সেই সময় আমার দাদা হচ্ছে শক্তি দীক্ষায় দীক্ষিত। হুম। তো দাদার তখন কি হয়েছিল, সেই সময় দাদা বাড়ি এসেছিল, আমি তোমাকে বলেছিলাম না আমার দাদা বাইরে পড়াশোনা করতো। তো দাদা সেই সময় বাড়িতে এসেছিলেন, মানে সরি এসেছিল। তো দাদা বলেছিল যে চলো তাহলে আমরা তারাপীঠে যাই। আর সেই সময় দাদা জয়েনিংও হয়ে গেছিল। তো নতুন নতুন কাজ পেয়েছে, হাতে টাকা, একটা ব্যাপার, খুশির ব্যাপার। আর একটা এরকম একটা জিনিস হয়ে গেছে ফ্যামিলির সাথে। তো দাদা বলেছিল চলো পুজো দিয়ে আসি, মামার নামে একটু পুজো দিয়ে দেবো, মামার মানে মৃত্যুটা একটা শান্তি কামনা করে আমরা একটা পুজো দিয়ে দেবো। তো আমরা সেই হিসাবে ফ্যামিলির বেশ কিছু জন মিলে আমরা তারাপীঠে যাই। এবার আমরা যেদিনকে তারাপীঠে পৌঁছাই, সেই দিনটা তোমার কৌশিকী অমাবস্যা সামথিং কিছু ছিল। আর তার পরের দিনকে না বামাখ্যাপা দেবের যে পুজো হয় না, ওখানে বামাখ্যাপা দেবের পুজো ছিল। এবার সেখানে কি হয়, তোমাকে আমি কিছু, এটাকে আমি ভৌতিক বলবো না অলৌকিক বলবো, কি বলবো আমি জানি না। আমি তোমায় বলবো, তুমি আমাকে বলো যে এটা কি হয়েছিল। যেদিনকে আমরা পৌঁছাই সেই দিনকে আমরা শ্মশানে যাই না। সকালবেলা আমরা পুজো টুজো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট তোমার 6টা বেজে গেছিল, সন্ধে। এবার আমরা পৌঁছে ওখানে তোমার বেশ 5-6 দিন ছিলাম আমরা ওখানে, অনেক মানে পুরো এরিয়াটা আমরা ঘুরেছিলাম। তো এবার এর মধ্যে কি হয়, ওখানে এবার গেছি, ঘুরছি, পুজো দিচ্ছি, সবাই মিলে এদিক ওদিক করছি। তো আমরা শ্মশানের কাছে সেই দিনটা পৌঁছাতে এবারে আমাদের কথা ছিল যে ওই
ওই দিনই আমরা শ্মশানে যাব, ঘুরবো। তো দাদা বলল যে আজকে আর তোদের শ্মশানে যেতে হবে না, তোরা রুমে যা। মাকে বললো যে মা ওদেরকে নিয়ে রুমে চলে যাও, আর আমি এক কাজ করি, আমি আমার গুরুদেবের সাথে একটু দেখা করে আসি, মানে ওর যে গুরুদেব ছিলেন তার সাথে একটু দেখা করে আসি। তো মা বললো ঠিক আছে তাহলে তুই যা, আমরা তাহলে এদিকে মানে রুমের দিকে যাই। আমরা রুমে চলে আসি। পরের দিন এবার কি হয়, পরের দিনকে তোমাকে আমি বলেছিলাম আমার দিদির একটু না চুল ছাড়ার অভ্যেস আছে, এখনো আছে। চুল ছেড়ে সেজে গুজে আমি ও দিদি গেছে, আমি আমার মতো নর্মালি শ্মশানে যাব। আমরা কোথায় যাব না, শ্মশানে যাব। এবার ওখানে যখন আমরা শ্মশানে ঢুকছি, কেউ একজন আমাদেরকে বারণ করলো যে, মানে ওখানে যারা বসে থাকেন না তারাই একজন বারণ করলো যে আজকে শ্মশানে ঢুকো না, আজকের দিনটা ভালো নয়, আজকে তোমরা শ্মশানে ঢুকো না। এবার দাদা কিন্তু আমাদের বারণ করে গেছিল, দাদার কিন্তু ওদিনকে দীক্ষা নেওয়ার দিন। যে রিচুয়ালস গুলো হয় না কিছু কিছু, ওকে সারা রাত্রির থেকে দীক্ষা নিতে হবে, বা আরো কিছু আমার দাদা কিছু জিনিস শিখে রেখেছে, যার জন্য ও যেহেতু মানে মা দুর্গার পুজো টুজো করে, তো কিছু হয়তো নিতে হয় ওদের, আমি জানি না এই ব্যাপারটা। তো দাদা সেদিনকে মানে রাত্রি 12টা-1টা পর্যন্ত ওনার গুরুদেবের সাথে থাকার কথা ছিল, দাদার গুরুদেবের সাথে দাদার থাকার কথা ছিল। সেই দিন দুপুরবেলার পর থেকে দাদার আমাদের সাথে ছিল না, বলেছিল আমার পুজোর জোগাড় করতে হবে, আমাকে অনেক কিছু ওনার থেকে জানাজানি করার আছে, তো তোরা তোদের মতন ঘোরাফেরা কর, আমাকে জড়াস না। মা ছেড়ে দিয়েছিল। তো মা, আমি, আমার কাকিমা, আমার ছোট কাকিমা, আমার বোন তখন একদম ছোট, আমার বোনকে নিয়ে আমরা এতই পাকামি করে আমরা কোথায় গেছি না, শ্মশান ঘুরতে গেছি। কেউ বারণ করেছিল যে যেও না, আজকের দিনটা খারাপ, আজকের দিনটা যেও না ভেতরে। আমরা বুঝতে পারিনি, আমরা বললাম, আমরা কান্নে না প্রথমত কথাটা দিইনি। তো ওখানে না একটা গঙ্গা আছে, তুমি জানো হয়তো, শ্মশানের পিছন দিকে একটা গঙ্গা আছে তো, যেটা শুকনো থাকে। তো গঙ্গাটা যে সময় আমরা গেছিলাম সেই সময়টা শুকনোই ছিল, আর কিছু গাড়ি ফাড়ি রাখা ছিল। তো আমরা যেটা পরের দিন দেখেছিলাম, সেদিনের ঘটনাটা তোমাকে আমি বলি শুরু থেকে, যে এর পর থেকে কি হলো। আমরা গেছি, আমরা গিয়ে ওখানে একটা মানে মন্দির মতন করা আছে শ্মশানের অপোজিটে, সেই মন্দিরটাতে যাই। মন্দিরটা আমরা ঘুরে দেখি, দেখে ওখানে সব সাধু সন্ন্যাসীরা বসেছিল, তাদের সাথে বসে একটু কথা বলছিলাম, করছিলাম। এবার না আমরা ওখানে দাঁড়িয়ে স্পষ্ট বুঝতে পারছি যে নদীর একটা আওয়াজ আছে, তো নিজস্ব কুলকুল করে একটা আওয়াজ হয়, বা একটা জলের নিজস্ব স্বচ্ছন্দে গেলে একটা আওয়াজ হয়। আমি না নদীর আওয়াজ খুব সুন্দর বুঝতে পারি, ওখানে নদীর আওয়াজটা না আমরা সম্পূর্ণ বুঝতে পারছি। ইভেন আমরা এটাও বুঝতে পারছি যে ওখানে তোমার কিছু একটা জিনিস, পুরো অন্ধকার জায়গাটা, পুরো অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না, কোস্তাব এতটাই ঘুটঘুটে অন্ধকার। আমরা যে নদীটাকে দেখে বুঝবো যে জল আছে বা কি আছে বুঝতে পারছি না, এতটাই অন্ধকার। তবে নিচের দিকটা আমরা বুঝতে পারছি যে ওখানটা কিছু একটা কেউ কিছু বসে খাচ্ছে। তখন তোমার কটা হবে, রাত 9:30-10টা হবে রাত্রির। তার আগে আমরা মন্দিরে সন্ধ্যে আরতি দেখেছি, তারপর তোমার ঘুরেছি, ওখানে যে দোকানপাট গুলো রয়েছে সেখানে যেখানে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, করে ওই রাত্রিরে আমরা কোথায় গেছি, শ্মশানের দিকে। তখন ওখানে একজন ছিলেন, সাধু ছিলেন, তিনি বললেন যে এদিকে বেশিক্ষণ থেকো না, তোমরা ওই দিকটা চলে যাও। আমরা ওই দিকটা যেতে গিয়ে আমাদের কি মনে হলো, আমরা বললাম যে যেকালে এসছি সেকালে শ্মশান দেখেই যাব আজকে, হ্যাঁ কি হয় দেখবো। মানে বুঝতে পারছো, আমাদের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমাদের আর কমেনি, আমরা দেখতে যাব। গেছি, কে কে ঢুকেছি এবার তোমায় বলি। আমার দিদি ঢুকেছে, আমি ঢুকেছি, চুমকি দিদি আমাদের সাথে গেছিল, চুমকি দিদি ঢুকেছে। আমার মা যায়নি, কারণ সেই সময় আমার মায়ের একটু সমস্যা ছিল, মেয়েদের যে শারীরিক সমস্যা থাকে না, আমার মায়ের সেটাই ছিল, ওই জন্য আমার মা না বেরায়নি। মনটা খারাপ হয়ে গেছিল, একটা ঠাকুরের স্থানে এসছি, ঘুরতে পারবো না, সেই জন্য মা ঘরেই ছিল। এবার গেছে আমার ছোট কাকিমা গেছে, আর আমার এক জেঠুর ছেলে, আমরা এই কজন ঢুকেছি শ্মশানে। ঢুকে এবার ওখানে পা রাখা থেকে তোমাকে কিছু কিছু জিনিস আমি বলি, আমরা কি কি ফিল করেছি, যেটা সবাই এক এক করে করেছে। পরে এসে হোটেলে একসাথে বসে যখন একটার পর একটা পেট থেকে বেরাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে আমরা কি কি দেখেছি, বা হোটেলে আসার পর যে জিনিসগুলো আমাদের সাথে হয়েছিল কেন হয়েছে। আমি যেটা বুঝতে পারছি, আমি দেখছি যে অনেক জায়গায় দূরে দূরে ছোট ছোট করে আগুন জ্বলছে। কেন জ্বলছে না, ওখানে অনেক রকম হোম যোগী ফোগী হচ্ছে, আই থিঙ্ক সেটা হচ্ছে। কোথাও হয়তো একটা চিতা জ্বলছে, আমি দেখতে পাচ্ছি যে দাউ দাউ করে জ্বলছে, এইগুলো দেখছি। এবার যখন সোজা আমরা এগিয়ে যাচ্ছি, আমি একটা জিনিস দেখে না প্রচুর জোরে ভয় পেয়ে যাই। ওখানে একটা মানে মূর্তি আছে, ওখানে অনেকগুলোই ছোট ছোট মূর্তি করা আছে, তারা
মানে তারাপীঠ শ্মশানে যেই সময় আমরা গেছিলাম সেই সময় ছিল। তো একটা কোন একটা ঠাকুরের মূর্তি, ওপরে না সাপ ছিল, মানে সাপ বলতে তোমার এমনি নর্মাল যে পিতলের সাপগুলো হয় ওরমই সাপ ছিল। তো সাপটা না চোখটা জল জল করছিল আগুনের ফুলকির জন্য, মানে ও দূর থেকে রিফ্লেকশন হয়ে জল জল করছিল কি কি করছিল আমি জানি না, বাট জল জল করছিল। বাট ওই সাপটার সামনাসামনি না কোনো রকম আগুন জ্বলছিল না। ওটা আমি দেখে একটু ভয় পাই। ভয় পাওয়ার পরে তোমার কি হয়, যখন আমরা সামনের দিকে এগাচ্ছি আমার মনে হলো কৌস্তব কেউ আমার কানের কাছে এসে ভু এরম একটা আওয়াজ করলো। আমি সাথে সাথে পিছন দিকে ঘুরেছি, আমি পিছন দিকে ঘুরেছি, দেখলাম কেউ নেই। কারণ এই পাশে মানে আমার বাঁ পাশে আমার দিদি আমার হাতটা ধরে আছে, সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, বাঁ দিকে আমার দিদি আমার হাতটা শক্ত করে ধরে আছে, ডান দিকে আমার কেউ নেই। তাহলে আমার কানের কাছে যে ভু করে আওয়াজটা হলো সেটা কে করলো? আমি যখন ঘুরে থাকি যখন তো আদো আদো আলো অন্ধকার তো একটা খেলা রয়েছে, কারোর তো একটা ছায়া দেখতে পাবো না, আমি দেখতে পাইনি। আমি ভাবলাম হয়তো হাওয়া হবে চুলের কারণে বা কিছুর কারণে ওই শব্দটা হলো ভেবে আমরা আরো ভেতর দিকে ঢুকছি। এর মধ্যে আমি বুঝতে পারছি আমার দিদি আমার হাতটা শক্ত করে চেপে ধরছে। ও কিছু দেখতে পাচ্ছে, বুঝতে পারছো তো, কিছু ফিল করতে পারছে, যেটা আমি হোটেলে এসে জানতে পেরেছিলাম। তো এবার কি হয়, আমরা ওখানে আমার সাথে ওটা হওয়ার পরে আমরা যখন আরো ভেতর দিকে ঢুকছি, লাস্ট আমি একটা জিনিস বুঝতে পারলাম, কিছু একটা গায়ের সামনে থেকে চলে গেল, একটা হালকা হাওয়ার মতন ছোঁয়া লাগলো, ঠান্ডা হালকা একটা ছোঁয়া লাগলো, লেগে চলে গেল পাশ কাটিয়ে। ওই যাওয়াটা আমি এরম করে ঘুরে, আমার এই স্বভাবটা খুব বাজে, আমি যে কোনো জিনিস ঘুরে তাকাই, ঘুরে দেখলাম কেউ নেই রীতিমতন। তখন আমি দিদিকে বলছি, দিদি আমার মনে হয় না আর যাওয়াটা ঠিক হচ্ছে, সবাই বারণ করেছিল, তো তুই না বাড়ি চ। তখন ওখানে একটা অন্ধকারে সাধু বসেছিল জানো, পুরো অন্ধকারে। যখন আমি দিদিকে এই কথাটা বলেছি সাথে সাথে উনি কি বলছে জানো, আজকে তেনাদের বেরানোর দিন, আজকে তোমরা বেরিয়েছো, শ্মশানে এসছো চুল ছেড়ে, এত সাহস পাও কোথায়, পাস কোথায়, তুই তো গাড়ি করে, সরি পাস কোথায়, বলে ধমক দিয়ে যা একদম শ্মশানের বাইরে যা, এরম একটা পরিস্থিতি। আমি তো ওখানে একদম মাগো বাবাকে করে চিল্লে কেঁদে উঠেছি, আমি ভেবেছি কোনো ভূত, আমি ভেবে নিয়েছি কোনো ভূত। তারপর আমার বড়দা মানে আমার জেঠুর ছেলে এসে ফ্ল্যাশ জ্বালিয়ে, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো যে ওখানে একজন বসে আছে। আমার বড়দাকে একটা অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বললো ফ্ল্যাশটা বন্ধ, ফোন লাইটটা বন্ধ কর। তো আমার দাদা তখন বন্ধ করে দিয়ে আমাদেরকে নিয়ে বেরিয়ে চলে এলো। শ্মশান থেকে বেরাচ্ছি, তোমাকে কি বলবো, ইচ্ছা করছে না শ্মশানটাকে ছেড়ে বেরাই, সবার পা ভারী, কেউ পারছে না শ্মশানটাকে ছেড়ে বেরাতে। যেই শ্মশানটায় আমরা ভেতরে ঢুকতে আমাদের টাইম লেগেছিল 10 থেকে 5 মিনিট বা 15 মিনিট, হার্ডলি আস্তে আস্তে হেঁটেছিলাম, সেই জায়গাটা থেকে বেরাতে আমাদের যে কতক্ষণ টাইম লাগছে আমরা বুঝতে পারছি না, বেরাতে পারছি না। আর আমাদের মতন টুরিস্ট ওখানে কেউ নেই, আর আমরাই পাকামি করে ঢুকেছি অত রাত্রিরে 10টা 10:30টার সময়, বেরাতে আর কিছুতে পারছি না। অনেক চেষ্টা করে, কি জানি না ভগবানের কি লীলা, আমার দাদা কোথার থেকে ওইখানেই ছিল, আশেপাশে ছিল, কিছু হয়তো বুঝতে পেরে বা কারোর হয়তো আদেশে ও আসে, এসে বলে এখানে কি করতে এসছিস তোরা, তোদের তো বারণ করা হয়েছিল। আমাকে পুজো ছেড়ে আসতে হলো, কি করতে এসেছিলি? না আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম। দাদা তো ওখানে প্রচুর রাগারাগি, আমার দাদা এমনি একটুতেই রাগচটা মানুষ, রেগে যায়, প্রচুর রাগারাগি করলো, করে বললো কালকেই তোদের নিয়ে বাড়ি ফিরবো, একদম যা হোটেলে যা। বলে আমরা ওখান থেকে দাদা আসার পরে তোমাকে কি বলবো কৌস্তব, আমাদের যে পা ভারী লাগছিল, বেরানোর ইচ্ছা হচ্ছিল না বা বেরাতে পারছিলাম না ইচ্ছা থাকলেও, সেই জিনিসটার আমাদের হলো না। আমরা বেরিয়ে গেলাম, যে যার মতন বেরিয়ে গেলাম শ্মশান থেকে। বেরিয়ে শ্মশানটা ক্রস করে এসে একটা চায়ের দোকান পড়ে সামনে, শ্মশানের পাশে একটা চায়ের দোকান ছিল, ওখানে বসে আমরা সবাই চা খেলাম। চা খেয়ে ওখানে সবাই স্ট্যান্ড ছিলাম, যে সবারই তো মনে চলছে কেউ না কিছু তো ফিল করেছে। এইবার আমরা ওখান থেকে হোটেলে চলে এলাম, দাদার আসতে অনেক রাত হবে, দাদার আসতে বলেই ছিল আমাদের যে 2-3টে বাজতে পারে, ভোরও হতে পারে। তো আমরা ঘরে চলে এলাম। এইবারে তোমাকে একটা কেস বলি, আমার বোন তখন মানে আমার কাকার মেয়ে, হার্ডলি 3 বছরের, কিন্তু তার আগে আমার কাকা মারা গেছে, মানে আমার বোনের যখন 1 বছর বয়স তখনই আমার কাকা মারা গেছে, কাকিমা আছে আর বোন আছে। তো বোনের তখন 3 বছর বয়স হবে হার্ডলি। আমার বোন হঠাৎ করে আমার কাকিমা যখন পাশে গিয়ে শুয়েছে কান্না স্টার্ট করেছে, এমন কাঁদছে যে ওকে মানে থামিয়ে রাখা যাচ্ছে না, কেঁদেই যাচ্ছে। বাইরে নিয়ে ঘুরছি, একবার এ নিচ্ছে, একবার ও নিচ্ছে, একবার খেলনা দিচ্ছে, একবার খাওয়াচ্ছে, কিছুতে কান্না আর আমার বোনের কমছে না। আমার কাকিমা যখনই ওর সংস্পর্শে আসছে তখনই ও আরো বেশি করে কাঁদছে।
আমার বড় কাকিমা কি করলো, বললো রিস্ক নিয়ে লাভ নেই, ও এত যে কালে কান্নাকাটি করছে, ও আমার কাছে থাক। তো তুমি এক কাজ করো, মানে আমার ছোট কাকিমাকে বললো তুমি এক কাজ করো, তুমি আজকে গিয়ে বড়দিদিদের রুমে শো। বড়দিদিদের রুম মানে হচ্ছে আমাদের রুম, মানে আমি, দিদি, মা যে রুমে ছিলাম সেই রুমে এসে গিয়ে তুমি শো। তো আমার ছোট কাকিমা আমাদের কাছে চলে আসে শুতে। রাত্রির বেলা ছোট কাকিমা হঠাৎ করে চিল্লে ওঠে, জানো তো, ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠে বসে পড়ে। তখন আমাদেরও ঘুমটা ভেঙে যায়। ভেঙে যেতে আমরা বললাম যে কি হলো, তুমি এরকম হঠাৎ করে চেঁচিয়ে উঠলে কেন? বলছে আঙুল দেখিয়ে বলছে দেখ 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 বাইরে কে যাচ্ছে দেখ, মানে একদম বড় বড় চোখ করে, দেখ 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 বাইরে কে যাচ্ছে দেখ দেখ, এরম করে। আমরা তাকিয়ে দেখছি কিছু নেই, বারান্দা ব্যালকানি করা ছিল, জানলা দিয়ে দেখা যাচ্ছে ব্যালকানিটা, জানলাটা খোলা ছিল, যেহেতু একটু হালকা হালকা গরম ছিল সেই সময়টা। কিছু নেই। মা কি করলো, উঠে জানলাটা বন্ধ করে দিল, জানলাটা বন্ধ করে পর্দা টেনে দিল, দিয়ে বললো কিছু নেই, তুমি শুয়ে পড়ো, কিচ্ছু নেই। শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে বাইরে থেকে আমরা কন্টিনিউয়াসলি পায়ের আওয়াজ পাচ্ছি, বুঝলে, একটার পর একটা স্টেপের আওয়াজ পাচ্ছি। এবার আমরা ভাবছি হয়তো বাইরে কেউ চলাফেরা করছে। টাইম দেখলাম তখন তোমার কটা হবে, হার্ডলি 1:30 কি 2টো এরকম হবে। অত রাত্রিরে কারোর থাকার কথা ছিল না। এবার হতেও পারে কেউ হয়তো বাইরে বেরিয়েছে। আর হোটেলটা না খুব ছোট ছিল, একটা ফ্লোরে হার্ডলি 2 থেকে 3টে রুম ছিল, তার মধ্যে আমাদের নিজেদেরই ছিল ওর মধ্যে 3টে রুম, আর নিচের ফ্লোরে ছিল তোমার 2টো রুম। আমরা 5টা রুম নিয়েছিলাম, অনেকজন গেছিলাম তো এবার ওরকম ফুটস্টেপের আওয়াজ হচ্ছে। মা বললো যে একটা কাজ কর, একটু বাইরে বেরিয়ে দেখি যত কেউ চলাফেরা করছে কিনা, এত রাত্রির বেলা এরম বারবার আওয়াজ আসছে, কেন আসছে। বাইরে বেরিয়ে বসতাম, কেউ নেই, সত্যি কথা কেউ ছিল না। মা বললো যে তাহলে হয়তো আমাদেরই বুঝতে ভুল হচ্ছে, নিচে থেকে হয়তো কেউ চলাফেরা করছে, সেই আওয়াজটা আমাদের কানে আসছে। ঘরে এসে দেখছি আমার কাকিমা গুটি ফুটি মেরে বসে মানে কান্না করছে, কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? আমার ভয় করছে, আমার খালি মনে হচ্ছে ওখান থেকে কেউ যাতায়াত করছে, আমাকে দেখছে। আমরা সারা রাত আর ঘুমালাম না, জেগে নিচ থেকে সবাইকে ফোন করে করে দিদি ডাকলো যে হ্যাঁ গো ওপরে আসো, সর্দি এরকম, মানে আমরা ছোট কাকিমা যেহেতু অনেক অল্প বয়স, আমরা সর্দি বলি, সর্দি এরকম করছে, বারবার কান্নাকাটি করছে, খুব কষ্ট পাচ্ছে, তোমরা সবাই ওপরে আসো। ওপরে গেলাম। আমার বোন যেহেতু ছোট, ও যেহেতু কান্নাকাটি করছে নিজের মাকে দেখেই, তো ওকে বড় কাকিমা নিয়ে ঘরে ছিল। আমরা এখানে উপরে দাদারা সবাই মিলে চুমকি দিচ্ছিল। তারপর আমার দাদা এলো, এসে পৈতেটা নিয়ে কাকিমার মাথায় হাত দিল, দিয়ে কাকিমাকে ঠিক করলো। সেই দিন রাত্রিটা কেটে গেল। পরের দিন রাত্রির বেলা আর কিছু হলো না। সেদিন বসে কিছু ঘটনা আমরা জানতে পারলাম। ফার্স্ট তো দাদা বললো যে ওই দিন আমাদের যাওয়াটা উচিত হয়নি, ওই দিনটা একটু অমাবস্যাটা একটু মানে খারাপ ছিল, তো বারণ করার পরেও আমাদের যাওয়া উচিত হয়নি। এবার আমরা যেটা জানতে পারলাম কার সাথে কি কি হয়েছিল, তোমায় তো আমি বললাম আমার কেসটা, যে আমার সাথে 3টে হয়েছে, একটা পাশ থেকে কেউ চলে গেছে, একটা কানের কাছে কিছু বলেছে, আর আরেকটা হচ্ছে চোখটা জ্বলতে দেখেছিলাম। আমার দিদি কি দেখেছিল, যেটার কারণে আমার হাতটা টিপে ধরেছিল, আমার দিদি বুঝতে পারছে যে অনবরত চুলটা কেউ ধরছে, ওর যে পিছনে চুল যে ছেড়েছিল, চুলটা ওর কেউ বারবার ধরছে, এই জিনিসটা ও বারবার ফিল করতে পারছিল, যার জন্য ও বারবার নিজের চুলটাকে সামনের দিকে গুটিয়ে নিচ্ছিল। গুটিয়ে নেওয়ার পরেও সেম জিনিসটা হচ্ছিল। আর আলটিমেটলি তুই তো চুলটা ছেড়ে আছিস, চুল ছাড়া তো চলেই না এইসব জায়গায়, তুই তো চুলটা ছেড়েই আছিস। তো ওটা হয়েছিল। আমার ছোট কাকিমা কি দেখতে পেয়েছিল, আমার ছোট কাকিমা দেখতে পেয়েছিল যে 2টো চোখ দেখতে পেয়েছিল, আর কিচ্ছু দেখতে পায়নি, 2টো চোখ দেখতে পেয়েছিল। আর ওই জিনিসটাই আমার দাদা পরে বলল যে ওই জিনিসটাই, যেহেতু নতুন মানে বিয়ে হয়েছে, বিয়ের পরেই স্বামী মারা গেছে, বিধবা মানুষ, তার উপর ওরকম আমার ছোট কাকিমা একটু সেজে গুজে থাকতেই পছন্দ করে, একটু সেজে গুজে ছিল, চোখোচুকি হয়ে গেছে বা মুখোমুখি হয়ে গেছে, কিছু একটা এফেক্ট কাকিমার ওপর পড়ে গেছিল, দাদা ঘরে এনে ঠিক করে দিয়েছিল। তো তারপরে এইটা হওয়ার পরে আর কিছু হয়নি। তারপরে আমরা ওখানে ঘুরলাম ফিরলাম, ঘুরে ফিরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পরে আমার কাকিমার একটু শরীরটা খারাপ ছিল, তারপরে ওনাকে আবার দাদা গিয়ে
কিছু করে দিয়ে এসেছিল, জল দিয়ে করেছিল কিছু হবে না, মানে আমাদের যে মনসা ঠাকুর আছে তার ঘটে জল দিয়ে এসেছিল, তার ফুল দিয়ে একটা মাদুলি করে দিয়েছিল, যেটা বলেছিল যে আমাদের ভুল হয়েছিল ওখানে যাওয়াটা। আর ওখানে একটা জিনিস আমরা পরের দিন গিয়ে, মানে যেদিন এই ঘটনাটা হলো তার পরের দিনের সকালবেলা আমরা একটা জিনিস গিয়ে দেখেছিলাম। ফার্স্ট তো হচ্ছে নদীটা পুরো শুকনো, যেটা তোমাকে আমি বললাম জল যাচ্ছে, জলের একটা আওয়াজ হচ্ছে কুলকুল করে। আমরা গিয়ে ওখানে দেখছি নদীটা পুরো শুকনো। তখন ওখানে যারা বসে থাকেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে এই নদীটায় রাত্রিরে জল ছিল না? সবাই তো আর একই জিনিস ভুল বুঝবে না, আমি ভুল বুঝেছি, আমার দিদি কাকিমা সবাই কি ভুল বুঝবে কৌস্তব? সবাই তো ভুল বুঝবে না। একদমই না। একজনের মিস্টেক হতেই পারে, সবার হতে পারে না। হুম। তো তখন আমার সবাই বলছে যে হ্যাঁ কালকে তো এখানে জল ছিল, আমরা স্পষ্ট বুঝতে পারলাম। তখন ওই লোকটা বলছে যে বামাখ্যাপা দেবের পুজো ছিল, তো ওনার এখানে পুজো হয়, তোমরা হয়তো কিছু বুঝতে পেরেছো, অস্বাভাবিক কিছু বুঝতে পেরেছো, যেটা স্বাভাবিক নয়, কারণ এখানে জল ছিল না, পুরো শুকনো, আর একদিনে জল ছিল পরের দিন জল শুকিয়ে যাবে, এটা তো স্বাভাবিক নয়, এটা তো হতেই পারে না। একদমই নয়। তো আমরা যে পরিস্থিতিটা নদীটাকে দেখেছিলাম, তাকে একটা ফোঁটাও জল ছিল না, পুরো কাঠকোট্টা শুকনো। সেই বড় বড় মাটি কাটার যে গাড়িগুলো হয় না, যেগুলো মাটি কাটে, কি বলে ওগুলোকে, ওই জিনিসগুলো ওইখানে, মানে ওই গাড়িগুলো 2-3টে ওই নদীটার মধ্যে ছিল, মাটি কাটা হচ্ছিল, হয়তো সামথিং কিছু হবে। তো ওইটা দেখে না আমাদের একটু ভয় লেগেছিল যে আমরা তাহলে কি বুঝলাম, এটা কি অলৌকিক কিছু না কি আমরা বুঝতে পারিনি। ওই নদীর জলটার ব্যাপারটা আমাদের একটু ভয় লেগেছিল, আর ওই শ্মশানের ভেতরে ওই জিনিসগুলো আমাদের একটু ভয় লেগেছিল, একটু নয় অনেকটাই ভয় লেগেছিল। তারপর আমার কাকিমার সাথে যে একটু নয় অনেকটাই ভয়ের বিষয় এটা। হ্যাঁ, এটা একটু নয়, মানে আমি বলছি হয়তো একটু, বাট এটা তো একটু নয় যার সাথে যখন হয়। এই যে অনেকে বলে না যে এদেরই ভূতে পেয়েছে বা এখানেই এত ভূত, এমনি যার সাথে হয় তারা বোঝে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে ভগবানের কাছে হাজারো কৃতজ্ঞতা জানাও যে তুমি কখনো তেনাদের মুখোমুখি হওনি বা তেনাদের কবলে পড়নি। এটা তোমার গর্বের বিষয় না, এটা তোমার এক কথায় বেঁচে থাকার ব্যাপার। যারা এইসব জায়গাগুলোকে কাটিয়ে ওঠে তারা একমাত্র বোঝে যে কি ফেস করতে হয় একটা টাইমে। কারণ এটা তুমি ভালো করে জানো কৌস্তব, যে শত্রুকে চোখে দেখা যায় তার দমন করাটা খুবই সহজ হয়, বাট যে শত্রুকে চোখে দেখা যায় না তার সাথে যুদ্ধ করে জেতাটা অনেকটা কঠিন ব্যাপার, অনেকটাই কঠিন ব্যাপার। একটার পর একটা সময় কাটিয়ে তারপর উঠতে হয়। যাই হোক, আমার ঘটনাটা এত দূরই, মানে লাস্ট যে পার্টটা এত দূরই শেষ, তার সাথে বললে হয়তো আরো বড় হয়ে যেত। এখনো অনেক কিছু ছোট ছোট ব্যাপার আছে, তার থেকে একটা বড় ঘটনাও তোমাকে আমি পরে বলেছি যে কখনো যদি তুমি শুনতে চাও। যে ঘটনাটা, হ্যাঁ, যেটা লাস্ট ইয়ার হলো, এটা এখনো বাকি রয়েছে। হ্যাঁ ওই ঘটনাটা তো তোমার মানে একদম লাস্ট ইয়ার এমন সময়ের ঘটনা যে একদম আমি সদ্যজাত মা, আমার উপর থেকে যে কি ফেস হয়েছে সেই সময় আমি জানি। ঘরে একা ওই 3 মাসের বাচ্চাকে নিয়ে বসে যে আমি কি একটার পর একটা সময় পাস করেছি ওই টাইমটা। যার সাথে হয়েছে তার তো অবস্থা খারাপ, সে তো এখনো অব্দি উঠতে পারছে না, মানে ঠিক মতন ঝেড়ে দাঁড়াতেই পারেনি। আর আমাদের সাথে তো হয়েছে, রাতের পর রাত আমরা জেগে কাটিয়েছি। ঠিক আছে অনু, তাহলে আমরা তোমার ওই ঘটনাটা শুনবো। অবশ্যই। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এন্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আশা করছি এইভাবেই আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা আরো এরকম মারাত্মক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।